প্রভাতী কাঁদতে কাঁদতে রৌদ্র রুমে গিয়ে নিজের পরনের ফ্রকের চেনটা খুলে দিল। রুদ্র ভাই দেখো চাচি আমাকে কিভাবে মেরেছে। আমি ইচ্ছে করে কাচের গ্লাসটা ভাঙি নাই, বিশ্বাস করো। বলে প্রভাতী ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। রৌদ্র এক নজর প্রভাতীর পিঠের দিকে তাকিয়ে চোখ সরিয়ে ফেলল। 11 বছরের বাচ্চা একটা মেয়ের উপর তার মা কিভাবে এত অমানবিক অত্যাচার করতে পারে ভেবে পায় না সে। একটা দীর্ঘশ্বাস ফেলে সে চেয়ার থেকে উঠে প্রভাতীর কাছে গিয়ে তার জামার চেনটা লাগিয়ে দিল। তার পুরো পিঠে লাল লাল জখমের দাগ হয়ে আছে, দেখেই বোঝা যাচ্ছে কোনো শক্ত কিছু দিয়ে পিটিয়েছে। তুমি কিছু বলছো না কেন? আমাকে কেন এত মারে চাচি? আমি কি করেছি বলো না। রৌদ্র কিছুই বলতে পারলো না। সে প্রভাতীকে টান দিয়ে নিজের বুকে চেপে ধরলো, তার ভেতর বয়ে যাওয়া ঝড়কে থামাতে। সে নিজেও জানে না এই ছোট মেয়েটির মধ্যে কি আছে, কিন্তু এই ছোট মেয়েটি তাকে খুব টানে। এক অদ্ভুত মুগ্ধতা কাজ করে তার প্রভাতীকে দেখলে। রৌদ্র মলম বের করে প্রভাতীর হাতে দিয়ে বলল, যা ময়নার মায়ের কাছে গিয়ে বল তোকে যেন মলম লাগিয়ে দেয়। কেন? তুমি লাগিয়ে দিলে কি হবে? প্রভাতীর এমন কথায় রৌদ্র চুপ হয়ে গেল। এই মেয়ে যে কবে বড় হবে কে জানে, কবে যে তার জ্ঞান বুদ্ধি হবে। তুই যা, এখন আমার কিছু কাজ আছে। প্রভাতী গাল ফুলিয়ে সেখান থেকে চলে গেল। রৌদ্র কিছু একটা ভেবে তার মায়ের রুমের দিকে পা বাড়ালো। রুমে ঢুকতেই তার চোখ পড়লো ফ্লোরে পড়ে থাকা লাঠির দিকে। তারপর তার মায়ের দিকে তাকালো। তার মা ক্লান্ত হয়ে ফ্লোরে বসে আছে। বুঝতে পারলো সে প্রভাতীকে মেরে হাবিয়ে উঠেছে। এত মেরে নিজেকে ক্লান্ত করার কি দরকার মা? রবি বেগম ছেলের দিকে তাকিয়ে চোখ সরিয়ে ফেললেন। একটা গ্লাসই তো ভেঙেছিল, তার জন্য তুমি ওকে এমন করে মারলে? তোকে বলছিলাম না আমি ওর থেকে দূরে থাকতে? তাহলে কেন ওর সাথে এত হেসে হেসে কথা বলছিলি? তুই ওর কাছে আসার চেষ্টা করলেই এর শাস্তিও পাবি। রৌদ্র অপলক দৃষ্টিতে তার মায়ের দিকে তাকিয়ে আছে। তার মা এতটা নিষ্ঠুর প্রকৃতির না, কিন্তু প্রভাতের ক্ষেত্রেই সে এমন কেন করে তার খুব জানতে ইচ্ছে করে। কেন যেন তার মনে হয় এর পিছে অন্য কোনো রহস্য আছে। আজব মা, আমি এতদিন পর এখানে এসেছি, একটু কথাও বলবো না? তোমার ইচ্ছেতেই তো সব করেছি, তাও কেন এত রাগ? এসএসসি দিয়ে তুমি আমাকে ঢাকায় পাঠিয়ে দিয়েছ, আমি তাও চুপ করে মেনে নিয়েছি। গত 2 বছরে আমি মাত্র 3 বার এখানে এসেছি, কারণ তুমি পছন্দ করতে না বলে। তাও কেন এমনটা করছো? বাবা মা মরা মেয়েটাকে দেখে কি তোমার একটু মায়া হয় না? রৌদ্র দাঁতে দাঁত চেপে কথাগুলো বলল। আর একটা কিছু বলবি এর মাসুলও ওই মেয়েকে দিতে হবে, বলে দিলাম। এটা শুনে রৌদ্র চুপ হয়ে গেল। সে তার মাকে খুব ভালো করে চিনে। রৌদ্র আর কথা না বাড়িয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। রবি বেগম খাটে উঠে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। তার চোখ বেয়ে পানি পড়ছে। চোখ বন্ধ করতেই তার মনে পড়ে গেল অতীতের সব স্মৃতি। রৌদ্র পুকুর পাড়ে বসে পুকুরে ঢিল ছুঁড়ে নিজের রাগ কমাচ্ছে। রৌদ্র পাশে কারো উপস্থিতি অনুভব করতে পেরে পাশ ফিরে তাকালো। দেখলো সুমন দাঁড়িয়ে আছে। সুমন রৌদ্রর ফ্রেন্ড, তারা আগে একসাথে স্কুলে পড়তো। কিরে কবে এলি? একবারও জানালি না যে? এই তো কাল এসেছি। কেমন আছিস? এই তো ভালো। শোন না, আমার তোর সাথে কথা ছিল। রৌদ্র ভ্রু কুঁচকে সুমনের দিকে তাকালো। তার সাথে কি এমন কথা থাকতে পারে? শোন, আমার না প্রভাতীকে খুব পছন্দ। আমার মনে হয় প্রভাতীরও আমাকে খুব পছন্দ। এটা শুনে রৌদ্র আকাশ থেকে পড়লো। রাগে তার কান দিয়ে ধোয়া বের হচ্ছে। আর কদিন পরে তো আমাদের এইচএসসি, ওটা শেষ করে বাবার ব্যবসা সামলাবো। তখন প্রভাতীকে আমি বিয়ে করতে চাই। তুই সব ম্যানেজ করে দে না। এমনিতেও তোর মা ওকে একদম পছন্দ করে না। যখন স্কুলে যায় প্রায় দিনই দেখি ওর হাতে মুখে মারের দাগ। আমি ওকে এখান থেকে বের করতে চাই, আমি ওকে খুশি রাখতে চাই। রৌদ্র রাগে পারছে না পারছে সুমনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তার সাহস কি করে হয় তার প্রভাতীকে বিয়ে করার কথা বলে? রৌদ্র কিছু না বলেই সেখান থেকে উঠে গেল। সুমন রৌদ্রকে ডাকলেও সে তার ডাকে সাড়া না দিয়ে হন হন করে সেখান থেকে চলে গেল। রৌদ্র বাড়ি গিয়ে দেখলো তার মা বাসায় নাই। হাতে পড়া ঘড়ির দিকে তাকিয়ে দেখলো বিকাল 4টা বাজে। এই সময় তার মা বাসায় থাকে না। আস্তে আস্তে 5টা বাজবে। সে প্রভাতী রুমের দিকে পা বাড়ালো। রুমে ঢুকতেই দেখলো প্রভাতী জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। রৌদ্র কিছু না ভেবে যে এই প্রভাতীকে পিছন থেকে জড়িয়ে ধরলো। এই প্রথম কেউ তাকে এইভাবে জড়িয়ে ধরাই কিছুটা হক চুকিয়ে গেল সে। এর আগেও রৌদ্র তাকে জড়িয়ে ধরেছে, কিন্তু এমন করে কখনো ধরেনি। রৌদ্র প্রভাতীর চুলেই তার মুখ ডুবালো। প্রভাতীর চুল হাঁটু সমান, হালকা ক্রোকানো। যে কেউ এই চুলের প্রেমে পড়ে যাবে। প্রভাতী এখনো অনেকটা অবুঝ, তাই ওর তেমন কোনো অনুভূতি হলো না। ভাইয়া ছাড়ো তো,
এমনিতে গরম লাগছে আমার। প্রভাতের এমন কথায় রৌদ্রে টনক নড়ল। এই মেয়ের থেকে এর বেশি কিছু আশা করাও যায় না। মাত্র ক্লাস 5-এ পড়ে, কি বা বুঝবে। রৌদ্রের সুমনের বলা কথা মনে পড়ে গেল। এই তোর সুমনকে কেমন লাগে? সুমন ভাইয়া তো খুব ভালো মানুষ, আমাকে চকলেট দেয়। প্রভাতের মুখে সুমনের প্রশংসা শুনে রাগ এবার আসমানে উঠে গেল তার। তুই যদি আর কোনোদিন ওর সাথে কথা বলেছিস, মেরে তক্তা বানিয়ে দেব। বলে হনহন করে রৌদ্র রুম থেকে চলে গেল। প্রভাতী পুরোই বোকা বনে গেল। এই ছোট্ট মাথায় তার কিছুই ঢুকলো না। তিথি তার জানালা দিয়ে সামনের বিল্ডিং এর 3য় ফ্লোরের বারান্দার দিকে তাকিয়ে আছে। না, বারান্দার দরজা বন্ধ। রৌদ্র আসার কোনো নামই নেই। গত 2 দিন ধরে রৌদ্রকে দেখতে না পেয়ে তার মন কেমন যেন ছটফট করছে। রৌদ্রের নাম্বারও তো তার কাছে নেই। তিথি রেগে মেগে জানালা বন্ধ করে দিল। তার খুব কান্না পাচ্ছে। রাতে খুব জোরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি দেখেই প্রভাতী লাফাতে লাফাতে ছাদে চলে গেল। রৌদ্রের এক বাসাটা একতলা, চারদিকে গাছগাছালি। বৃষ্টি হলে বাড়িটির সৌন্দর্য যেন আরো বেড়ে যায়। রৌদ্র মায়ের রুমে উকি দিয়ে দেখলো তার মা বেঘরে ঘুমোচ্ছে। সে চুপি চুপি ছাদে চলে গেল। ছাদে গিয়ে দেখলো প্রভাতী ভিজছে। রৌদ্রকে দেখে প্রভাতী তাকেও টেনে নিয়ে বৃষ্টিতে ভিজিয়ে দিল। রৌদ্র অপলক দৃষ্টিতে প্রভাতের দিকে তাকিয়ে আছে। তার মনে হচ্ছে এইভাবে তাকিয়ে থেকেই সে জনম জনম পার করে দিতে পারবে। খুব সকালে কিছু আওয়াজে রৌদ্র ঘুম ভেঙে গেল। আওয়াজটা উঠান থেকে আসছে। সে ঘুম ঘুম চোখে উঠোনের দিকে গেল। সেখানে যেয়ে সে যা দেখলো তা দেখার পর তার হাত পা কাঁপতে লাগলো। তখনই প্রভাতী দৌড়ে এসে রৌদ্রকে জড়িয়ে ধরলো। ভয়ে তার পুরো শরীর কাঁপছে। ভাইয়া আমাকে বাঁচাও, আমি আজকে কিছু করিনি, আমি ঘুমিয়েছিলাম। ঘুমের মধ্যেই চাচি এসে আমাকে মারা শুরু করে। তারপর আমাকে টানতে টানতে এখানে নিয়ে এসে ঝাড়ু দিয়ে পেটাচ্ছে। বলেই হাউমাউ করে কাঁদতে থাকে। তখনই রবি বেগম এসে প্রভাতের চুলের মুঠি ধরে টান দেয়। ছাড় আমার ছেলেকে, ওকে বিচার দেওয়া হয়েছে তাই না? চরিত্রহীন মেয়ে কোথাকার, মেরে একদম তক্তা বানিয়ে ফেলবো। বলেই প্রভাতীকে ধাক্কা দিয়ে ফেলে দিল। রৌদ্র যে প্রভাতীকে উঠিয়ে নিজের রুমে নিয়ে গেল। রবি বেগম কিছু বলতে এলেই রৌদ্র তার দিকে চোখ গরম করে তাকালে সে আর কিছু বলতে পারে না। রৌদ্র প্রভাতীকে চেয়ারে বসিয়ে নিজে তার সামনে হাঁটু গেড়ে বসে পড়লো। মেয়েটাকে দেখে তার খুব মায়া লাগছে। বর্ষার শরীরে রক্ত জমাট বাঁধার দাগ পড়ে গেছে। নিজের অজান্তেই রৌদ্রের চোখ ঝাপসা হয়ে এলো। প্রভাতীর কান্না রৌদ্রের বুকে কাটার মতো বিচ্ছে। এই যে মায়াপরি, চুপ, আর কাঁদবে না। প্রভাতীর কান্না যেন আরো বেড়ে গেল। ভাইয়া আমার খুব ব্যথা করছে সারা শরীরে, আমাকে অনেক জোরে জোরে মেরেছে। দেখো দেখো আমার শরীর কেটে গেছে। বলেই প্রভাতী পেটের কাছ থেকে কামিজটা একটু উঁচু করে দেখালো। রৌদ্র দেখতে পেল জায়গায় একদম নীল হয়ে আছে। আমি মলম লাগিয়ে দিচ্ছি, প্লিজ কাঁদিস না। আমি তোকে অনেকগুলো চকলেট কিনে দিব। চকলেটের কথা শুনে প্রভাতী খুশি হয়ে গেল। নিমিষেই ভুলে গেল একটু আগে তার সাথে কি হয়েছে। রৌদ্র প্রভাতীর হাতে পায়ে মলম লাগিয়ে দিয়ে ময়নার মাকে ডাক দিল। আপনি ওর শরীরের বাকি অংশে লাগিয়ে দেন। বলেই রৌদ্র মায়ের রুমে গেল। রবি বেগম এই চেয়ারে বসে নীরবে অশ্রু ফেলছে। রৌদ্রকে আসতে দেখে সে জলদি করে চোখের পানি মুছে ফেললো। কিন্তু নীরবের চোখ ঠিকই পড়লো। মা, তুমি আমাকে বলবে তোমার সমস্যাটা কোথায়? ওকে মেরে যদি তুমি নিজেই কান্না করো, তাহলে ওকে কেন মারো? বাচ্চা মেয়েটা তোমার কি ক্ষতি করেছে? তোর লজ্জা করে না ওর হয়ে ওকালতি করতে? কাল রাতে যে দুজন মিলে বৃষ্টিতে ভিজেছিলে, কি ভেবেছিস আমি দেখিনি? বলেছিলাম না ওর থেকে দূরে থাকতে, তা না হলে খারাপ হবে। না মা, লজ্জা করে না। লজ্জা তো তোমার করা উচিত যে ওর মতো মেয়ের উপর তুমি এমন নির্যাতন করো। যদি ওর সাথে এতই প্রবলেম ছিল, তাহলে ওর বাবা মা মারা যাওয়ার পর 6 বছরের বাচ্চা মেয়েটাকে তুমি কেন নিয়ে এসেছিলে? ওকে এভাবে মারতে? রবি বেগম চুপ করে আছে, কোনো কিছু বলতেছেন না। কি করলে তুমি ওকে মারবে না? ওর সাথে এমন খারাপ আচরণ করবে না। তুই শুনবি আমি যা বলবো? হ্যাঁ, শুনবো। তুই ওর থেকে দূরে থাকবি। তুই আজই ঢাকা তোর খালার বাসায় চলে যাবে, আর এখানে আসবি না। যদি এখানে এসেছিস বা ওর সাথে যোগাযোগ করেছিস, তাহলে বাদ থেকে আমি এমন মারবো যা তোর কল্পনার বাহিরে। রৌদ্র মায়ের এমন কথা শুনে ধাক্কা খেল। সে তার প্রভাতীকে দেখা ছাড়া কিভাবে থাকবে? কিন্তু তাকে যেটা করতেই হবে, তা না হলে এই বাচ্চা মেয়েটাকে যে আরো কষ্ট পেতে হবে। রৌদ্র আর কিছু না বলে মায়ের কথায় রাজি হয়ে গেল। নিজের রুমে যেয়ে ব্যাগ গুছাতে লাগলো।
কিছুক্ষণ পর প্রভাতী রৌদ্রের রুমে এসে দাঁড়ালো। রুদ্র ভাই, তুমি আজ চলে যাবে? তুমি যেও না। তুমি ছাড়া এ বাড়িতে আমার ভালো লাগে না। চাচি শুধু আমাকে মারে, চাচাও আমাকে আদর করে না। প্লিজ তুমি যেও না, তা না হলে আমাকে নিয়ে যাও। খুব করুণ করে বলল প্রভাতী। রৌদ্রের ইচ্ছে করছে প্রভাতীকে নিয়ে কোথাও পালিয়ে যেতে। একদিন আমি তোকে এই নরক থেকে বের করব, খুব শীঘ্রই সেই দিন আসবে। মনে মনে বলল রৌদ্র। রৌদ্র দু হাত দিয়ে আলতো করে প্রভাতীর গাল চেপে ধরলো। তুই না আমার স্ট্রং পিচ্ছি, তোকে তো অনেক বড় হতে হবে, মন দিয়ে লেখাপড়া করবি, বুঝলি? তোর কাজ শুধু লেখাপড়া করা, আর তোর চাচি তোকে আর মারবে না, তুই একদম ভয় পাস না। প্রভাতী শুধু মাথা নাড়লো। সেদিন বিকালে প্রভাতীর হাড় কাঁপানো জ্বর এলো। রৌদ্রের ইচ্ছে করছে না এই সময় তাকে ছেড়ে যেতে, কিন্তু সে যে নিরুপায়, কিচ্ছু করার নেই। সেদিন সন্ধ্যায় সে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। খালার বাসায় ঢুকতেই রিয়া দৌড়ে এলো। ভাইয়া, তুমি এসেছো? জানো আমার পড়ালেখায় কত সমস্যা হচ্ছিল। রৌদ্র রিয়াকে দেখে মুচকি একটা হাসি দিল। আজ তোকে সব পড়া বুঝিয়ে দিব, ঠিক আছে? রিয়া রৌদ্রের খালাতো বোন, ক্লাস 10-এ পড়ে। আজ না, কাল। শুনো, আমার বেস্ট ফ্রেন্ড তিথিও আসবে তোমার কাছে পড়তে। ওরও কিছু সমস্যা আছে। আমি ওকে পড়াতে পারবো না। রোগসকে বলল রৌদ্র। উফ ভাইয়া, আমি এত কিছু বুঝি না। আমি ওকে কথা দিয়েছি, তুমি ওকে পড়াবে মানে পড়াবে। আচ্ছা বাবা, পড়াবো। আমার জন্য 1 কাপ কড়া করে কফি বানিয়ে নিয়ে আয়। বলেই রৌদ্র নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল, সাদা কালার টি শার্ট আর ট্রাউজার পরলো। এখন একটু ভালো লাগছে তার। 5 মিনিট পর রিয়া হাজির হলো কফি নিয়ে। নক নক, আসতে পারি? আরে আয়। নাও তোমার কফি, জলদি খেয়ে নাও। আচ্ছা। রিয়া কফিটা দিয়ে চলে গেল। রৌদ্র কফির মগটা নিয়ে বারান্দায় রাখা দোলনায় বসলো। কফিতে একটু চুমুক দিয়ে চোখ বন্ধ করে প্রভাতীর কথা ভাবতে লাগলো। না জানি মেয়েটা কি করছে, জানালা দিয়ে এই দৃশ্য উপভোগ করছে তিথি। 2 দিন রৌদ্রকে না দেখে তার মনে হচ্ছে সে 2 জনম ধরে রৌদ্রকে দেখে না। এখন মন ভরে সে তাকে দেখে নিচ্ছে, আর কাল সে তার কাছে পড়তে যাবে। এটা ভেবেই আনন্দে তার মন নেচে উঠছে। আজ রৌদ্রের খুব ক্লান্ত লাগছে। সে রুমে গিয়ে শুতেই ঘুমিয়ে গেল। এদিকে প্রভাতী জ্বরে আবুল তাবুল বকছে। রুবি বেগম সেই কখন থেকে পাশে বসে তাকে জল পট্টি দিচ্ছে। মেয়েটার মুখের দিকে তাকিয়ে তার খুব মায়া হলো। তার চোখ দিয়ে জল গড়িয়ে প্রভাতীর কালে গিয়ে পড়লো। পরের দিন সকাল 10টায় রৌদ্রের ঘুম ভাঙলো। নাস্তা করে সে বই নিয়ে পড়তে বসলো। আর মাত্র 2 মাস আছে তার এইচএসসি পরীক্ষা। পড়তে পড়তে যে বিকাল হয়ে গেল সে টেরই পেল না। এই তার সমস্যা, পড়তে বসলে দুনিয়াদির কথা ভুলে যায়। বিকাল 4টা নাগাদ তিথি এলো। ভাইয়া ভাইয়া, আমার বেস্ট ফ্রেন্ড তিথি এসেছে। আচ্ছা, ওকে রুমে নিয়ে আয়। পরনে হালকা আকাশি রঙের 3 পিস, খোলা চোর। এক কথায় অপূর্ব লাগছে তিথিকে। যে কোনো ছেলে দেখলেই প্রেমে পড়ে যাবে, কিন্তু রৌদ্র তিথির দিকে ঠিক মতো তাকালোই না। ব্যাপারটা তিথির একদম ভালো লাগেনি। রৌদ্র যতক্ষণ সময় পড়ালো তিথি ড্যাব ড্যাব করে রৌদ্রের দিকে তাকিয়েছিল। 2 বার চোখাচোখি হয়েছে রৌদ্রের সাথে। রৌদ্র তার পরীক্ষা আর প্রভাতীকে নিয়ে এতই মগ্ন যে সে তিথিকে খেয়ালই করলো না। কোনো রকম পড়িয়ে তাদেরকে ছুটি দিয়ে দিল। তিথি বাসায় ফিরিয়ে রাগে ফুঁসতে লাগলো। কিসের এত দেমাক এই ছেলের, একবার তাকালো না। মনে মনে বলল তিথি। দেখতে দেখতে প্রায় 2 মাস কেটে গেল। আর মাত্র 1 সপ্তাহ বাকি রৌদ্রের পরীক্ষার। সে মন দিয়ে পড়াশোনা করছে, কিন্তু পরীক্ষার আগে সে প্রভাতীকে এক নজর দেখতে পাবে না। এটা ভেবেই তার বুকে হাহাকার হচ্ছে। যেভাবেই হোক তাকে প্রভাতীর সাথে দেখা করতেই হবে। যেই ভাবা সেই কাজ। রৌদ্র রিয়ার সাথে সব আলোচনা করলো। রিয়া যেহেতু সব জানে, শুধুমাত্র সেই পারবে তাকে সাহায্য করতে। রৌদ্র রিয়াকে ডেকে বলল তাকে সাহায্য করতে। আরে ভাইয়া, কোনো প্যারা নেই, সব আমি ম্যানেজ করব। এই না হয় আমার লক্ষ্মী বোন। আচ্ছা ভাইয়া, তোমার প্রভাতী তো এখনো কিছুই বোঝে না, পুরোই বাচ্চা। এই বাচ্চার প্রেমে পড়লে কি করে, আমি আজও বুঝলাম না। আমি নিজেও জানি না রে, এই মেয়ে যে কবে বোঝদার হবে। অবশ্য হবেই বা কি করে, ও তো ওই রকম পরিবেশেই বড় হয়নি। আর বয়সে বা কত, মার খেতে খেতেই তো ওর জীবন যাচ্ছে। মনটা খারাপ হয়ে গেল রৌদ্রের। রিয়া ব্যাপারটা বুঝতে পারলো। আরে বাচ্চা বউ কিন্তু খারাপ না। বলে চোখ টিপে দিল। আমার পাক না বুড়ি।
বলেই রিয়ার মাথায় আসতে একটা বাড়ি দিল। রৌদ্র ওই দিন রাতেই টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হলো। এইদিকে রৌদ্র যে ঘরে নাই এটা রিয়া ছাড়া কেউ জানে না। রাত 1টা নাগাদ সে এখানে গিয়ে পৌঁছালো। কোনোরকম পেছনের দরজা দিয়ে ঢুকে সরাসরি প্রভাতের রুমে চলে গেল। যে দেখলো প্রভাতী বেঘরে ঘুমোচ্ছে। ঘুমালে এই মেয়ের কোনো হুঁশ থাকে না। রৌদ্রের মাঝে মাঝে সন্দেহ হয় প্রভাতীকে কুম্ভকর্ণের যমজ বোন নাকি। সে গিয়ে প্রভাতীর পাশে বসলো। এই পিচ্ছি, ওঠো। 3-4 বার ডাকার পর প্রভাতী আস্তে আস্তে চোখ মেলল, চোখ ছোট ছোট করে তাকিয়ে। তুমি এখানে কিভাবে এলে? আমি তো স্বপ্নে এসেছি। ও, স্বপ্নে এসেছো? কেন, সত্যি সত্যি আসলে কি হতো? রৌদ্রের খুব হাসি পাচ্ছে প্রভাতীর এমন বাচ্চা বাচ্চা কথা শোনায়। শোনো, এখন তুমি আমার সাথে খেলবে। এই মেয়ে কবে বড় হবে? এত দূর থেকে এসেছি নাকি ওর সাথে খেলতে? ভাবতেই রৌদ্রের নিজের কপাল নিজে ফাটাতে ইচ্ছে হলো। তুমি জানো, ওই দিনের পর থেকে চাচি আর আমাকে মারেনি, এমনি বকেওনি। ইয়ে, কি মজা! রৌদ্র একটু শান্তি পেল প্রভাতীর কথা শুনে। প্রভাতী ঘুমের মধ্যেই কি সব বকছে সে নিজেও জানে না। এক কথার সাথে অন্য কথার দূর দূরান্ত পর্যন্ত কোনো মিল খুঁজে পাচ্ছে না রৌদ্র। তাও তার শুনতে খুব ভালো লাগছে। মুগ্ধ হয়ে শুনছে সে কথাগুলো। কথা বলতে বলতে এক পর্যায়ে প্রভাতী ঘুমিয়ে পড়লো। রৌদ্র আর তাকে জাগালো না। সে তার দিকে চেয়ে রইল। চেয়ে থাকতে থাকতে যে কখন ভোরের আলো ফুটে উঠেছে টেরই পায়নি। হঠাৎ তার খেয়াল হলো ভোর হয়ে গিয়েছে। সে প্রভাতীর কপালে আলতো করে একটা চুমু দিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। ঢাকায় পৌঁছে সে আবার তারপরে মনোযোগ দিল। দেখতে দেখতে তার এইচএসসি শুরু হয়ে শেষও হয়ে গেল। এবার সে ইঞ্জিনিয়ারিং কোচিং এ ভর্তি হলো। যেভাবেই হোক তাকে বুয়েটে চান্স পেতেই হবে, কেননা নিজে প্রতিষ্ঠিত হয়েই সে প্রভাতীকে বিয়ে করবে। এইদিকে প্রভাতীর দিন এখন আগের থেকে ভালোই যাচ্ছে। রবি বেগম তাকে তেমন কিছু বলে না, আবার আদরও করে এমনও না। সে নিজের মতো পড়ালেখা করে আর পুতুল দিয়ে খেলে দিন পার করছে। তার বাচ্চামি স্বভাব কবে যাবে কারো জানা নেই। রৌদ্রের অ্যাডমিশন টেস্ট এসে পড়লো এবং সে বুয়েটের চান্সও পেয়ে গেল। তার জীবনের প্রথম সফলতা। সে এখন আরো মনোবল জোগাড় করছে। যেভাবেই হোক তার প্রভাতীকে পেতেই হবে। এই খুশির খবর পেয়ে রবি বেগম খুশিতে হাততোয়ারা হয়ে গেলেন। সে তখনই রৌদ্রকে বাড়ি আসতে বললেন। রৌদ্র বাড়ি যাবে শুনে রিয়াও বায়না ধরলো সেও বাড়ি যাবে, কেননা আর 2 মাস বাদে তার এসএসসি। একটু ঘুরে আসলে ভালো লাগবে। তার জোরাজুরি দেখে কেউ আর না করলো না। রিয়া বাড়ি যাবার কথা শুনে তিথিও তার পিছ ধরলো, সেও রিয়ার সাথে যাবে। পরে রিয়ার মা তিথির মাকে রাজি করালো। রৌদ্র, তিথি, রিয়া আর রিয়ার মা তার টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দিলেন। রৌদ্রের তো খুশিতে নাচতে ইচ্ছে করছে। রৌদ্র আসবে শুনে প্রভাতী বেশ খুশি, কেননা গতকালই তার বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে। রৌদ্র, রিয়া আসলে সে খেলতে পারবে ভেবেই খুশিতে লাফাচ্ছে সে। রৌদ্র ওরা দুপুর নাগাদ পৌঁছে গেল। পৌঁছেই রৌদ্র প্রভাতের রুমে গেল। রুমে গিয়ে দেখলো প্রভাতী জানালা দিয়ে কার সাথে যেন কথা বলছে। রৌদ্র কাছে যেতেই যা দেখলো, রৌদ্র জানালার কাছে গিয়ে দেখলো সুমন দাঁড়িয়ে আছে। সুমনকে দেখে রৌদ্রের রাগ আসমানে। সে কোন রকম নিজেকে শান্ত করে, তুই এখানে কি করছিস? রৌদ্র সুমনকে জিজ্ঞেস করলো। সুমন কিছু বলার আগেই প্রভাতী বলে উঠলো, ভাইয়া দেখো না, সুমন ভাই আমাকে এই চকলেট দিয়ে বলছে সে আমাকে ভালোবাসে। প্রভাতী এমন করে সব বলে দেবে সুমনের মাথায়ও আসেনি। তো তুমি কি বললে প্রভাতী? আমি বলেছি এগুলো খারাপ কথা, এগুলো বলতে নেই, চাচি বলেছে। এবার সবাইকে অবাক করে দিয়ে রৌদ্র হেসে ফেললো। তার পেট ফেটে হাসি আসছে। এই মেয়ে এত বাচ্চা কেন? আচ্ছা তুই মায়ের রুমে যা, দেখ রিয়া এসেছে। রৌদ্র হেসে বলল। প্রভাতী নাচতে নাচতে রুম থেকে বেরিয়ে গেল। তুই যদি আর প্রভাতীর আশেপাশে ঘুরঘুর করেছিস তাহলে তোর হাত পা ভেঙে নদীতে ভাসিয়ে দেব। দাঁতে দাঁত চেপে বলল রৌদ্র। সুমন কিছু না বলে সেখান থেকে চলে গেল। প্রভাতীর যে রিয়াকে জড়িয়ে ধরলো। আপু তোমাকে আমি কত মিস করেছি জানো? আরে আমার পিচ্চিটা। তখনই রৌদ্র রিয়ার মাথায় একটা বাড়ি দিল। নিজে এক পিচি আবার আরেকজনকে পিচি বলে, ভাব এমন বুড়ি হয়ে গিয়েছে। উফ ভাইয়া, তুমিও না। দেখো খালামণি, তোমার ছেলে আমার সাথে সব সময় এমন করে। এই একদম জ্বালাবি না আমার রাজকুমারীকে। রবি বেগম বললেন। তিথি চুপ করে দাঁড়িয়ে আছে। হঠাৎ রিয়া বলে উঠলো, আরে ওর সাথে তো তোমাদের পরিচয়ই করাইনি। ও তিথি, আমার বেস্ট ফ্রেন্ড। আমরা সামনাসামনি বিল্ডিংয়েই থাকি। তিথি রৌদ্রের মাকে সালাম দিল। রবি বেগমের বেশ পছন্দ হলো তিথিকে। সে তাকে ডাক দিয়ে বুকে জড়িয়ে নিলেন। প্রভাতের একটু খারাপ লাগলো।
কেননা তার চাচি তাকে তো কোনোদিন এভাবে জড়িয়ে ধরেননি। অথচ তিনি জানে না চিনে না এই মেয়েকে এত আদর করে। আচ্ছা তোরা সবাই ডাইনিং এ গিয়ে বস, আমি খাবার দিচ্ছি। খাওয়ার টেবিলে বসতে গিয়ে দেখে রৌদ্র তিথির পাশের চেয়ারটা খালি শুধু। তার এত ক্ষুধা লেগেছে যে এত কিছু না ভেবেই সেখানে গিয়ে বসে পড়ল। তিথি তো খুশিতে আকাশে উঠেছে, এমনকি খেতে খেতে টুকটাক কথাও বলছে রৌদ্র তিথির সাথে। রবি বেগম খাওয়া শেষ করে তিথি আর রৌদ্রের দিকে এক মনে তাকিয়ে আছে। ইস, এমন একটা ছেলের বউ পেলে মন্দ হতো না। ভাবতে তার ভালো লাগছে। রিয়ার মায়ের চোখ এড়ালো না ব্যাপারটা। খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে গেল। রিয়া, তিথি, প্রভাতী রুমে গেল রেস্ট নিতে। রৌদ্র নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল। রবি বেগম এবং রিয়ার মা আয়েশা বেগম গল্প করছেন। শোন, আমার না তিথিকে খুব পছন্দ হয়েছে রে, রুদ্রের সাথে বেশ মানাবে, তাই না বল? বুবু, তোমার ঘরে মেয়ে থাকতে তুমি বাইরে কেন দেখছো? তুই কি সব ভুলে গেছিস নাকি? ওকে আমার ছেলের বউ বানাবো? কোনো দিন করব না। আমি কিছু ভুলি নাই বুবু, কিন্তু প্রভাতী অনেক ভালো মেয়ে, আর দেখতেও তো মাশাআল্লাহ। বড় হলে তো ও তিথির থেকেও সুন্দর হবে। আমি এই ব্যাপারে তোর সাথে আর কথা বলতে চাই না। বলেই রবি বেগম ওপাশ হয়ে বিছানায় শুয়ে পড়লেন। বুবু, তুমি কবে সব ভুলতে পারবে? আর কত? মনে মনে বললেন আয়েশা বেগম। বিকালের দিকে তিথি, রিয়া, প্রভাতীকে নিয়ে ঘুরতে বেরোলো রৌদ্র। তিথি রৌদ্রের আশেপাশে থাকার প্রাণপণ চেষ্টা করছে। রৌদ্র এটা বুঝেও পাত্তা দিচ্ছে না। আর প্রভাতী, সে তো রিয়ার সাথেই ব্যস্ত। রৌদ্রের দিকে তাকানোর সময় আছে নাকি তার? রৌদ্র প্রভাতীর কাছে গিয়ে প্রভাতীর চুল টেনে ধরলো। ভাইয়া ব্যথা পাচ্ছি তো। আহা, আমার পিচিটা ব্যথা পাইছে। রৌদ্র আহ্লাদি গলায় বলল। প্রভাতী রাগী লোক নিয়ে রৌদ্রের দিকে তাকালো। তাদের এমন খুনসুটি দেখে রিয়ার খুব মজা লাগছে, কিন্তু তিথি তা দেখে জ্বলে পড়ে মরছে। দেখ তিথি, ওদের দুজনকে একসাথে কত সুন্দর লাগে, তাই না? রিয়া বলল। এটা শুনে তিথি চড়ে গেল। মোটেও না, রুদ্রের জন্য ঢাকার স্মার্ট মেয়ে দরকার, এমনি গ্রামের গাঁয়া ক্ষেত না। রিয়ার মেজাজ প্রচন্ড খারাপ হয়ে গেল তিথির কথা শুনে। এগুলো কোন ধরনের কথা? আর তুই এভাবে বলছিস কেন? আর রুদ্র আমার ভাই, মানে তোরও ভাই, এমন নাম ধরে ডাকছিস কেন? রুদ্র তোর ভাই হতে পারে, আমার এত ভাই বানানোর শখ নেই। বলেই তিথি আগে আগে হাঁটা শুরু করলো। রিয়ার ব্যাপারটা পছন্দ হলো না, তার মনে খটকা লাগলো। হঠাৎ প্রভাতীর ইটের সাথে বেজে উষ্টা খেয়ে পড়ে গেল। বেচারির পা মস্কে গিয়েছে। সে কি কান্না! রৌদ্র কোনো রকম প্রভাতীকে কোলে নিয়ে আবার বাড়ির দিকে ব্যাক করলো। তিথির গা জ্বলে যাচ্ছে এটা দেখে। বাড়ির উঠানে রবি এবং আয়েশা বেগম বসেছিলেন। রৌদ্রের কোলে প্রভাতীকে দেখে রবি বেগমের রাগ উঠল। সে নিজের রাগকে হজম করলেন, কেননা তিথির সামনে সে নিজের ইমেজটা খারাপ করতে চায় না। রিয়া ফ্রিজ থেকে বরফ নিয়ে এসে প্রভাতীর পায়ে দিয়ে দিচ্ছে। সেদিন রাতে সবাই খেয়ে যার যার মতো শুয়ে পড়লেন। পরের দিন সকালে তিথি, রিয়া, আয়েশা বেগম রৌদ্রের সাথে বের হলেও রবি বেগম প্রভাতীকে যেতে দেননি। রৌদ্র তেমন জোর করেননি, কেননা সে জানে কিছু বললেই তার মা প্রভাতীকে মারবে। সবাই বাসা থেকে যাওয়ার পর রবি বেগম রান্নাঘরে চলে গেলেন। চুলার পাশে রাখা খুন্তিটা নিয়ে চুলার দিকে গরম করলেন। তারপর সেই গরম খুন্তিটা নিয়ে প্রভাতীর রুমে গেলেন। প্রভাতী তখন ঘুমোচ্ছে। তাকে যেতে দেয়নি বলে সে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ছে। গরম খুন্তিটা নিয়ে প্রভাতীর পায়ে এলো বাতারি বাড়ি শুরু করলেন। ঘুম থেকে ধর ভরিয়ে উঠল প্রভাতী। সে যেন কিছুই বুঝে উঠতে পারছে না। সে পুরো শখ খেল। প্রভাতী চিৎকার করতে লাগলো ব্যথায়। চাচি মেরো না, আমি মরে যাব। চুপ, আমার ছেলের কোলে ওঠা, তাই না? আমার ছেলের সাথে ঘেঁষাঘেঁষি করার শুধু বাহানা লাগবে তোর, তাই না? পা মচকে ছিল, আজকে তোর পা আমি নিজের হাতে ভেঙে দেব। বলে আরো জোরে জোরে মারতে লাগলো প্রভাতীকে। প্লিজ চাচি, আমি কোনোদিন আর কথা বলবো না রুদ্র ভাইয়ের সাথে। আমি তার থেকে দূরে থাকবো। আমাকে মেরো না, আমার খুব কষ্ট হচ্ছে। প্লিজ মেরো না আমাকে। প্রভাতীর চিৎকার, অনুরোধ কোনো কিছুই তার কাছে যাচ্ছে না। একটা সময় থাকতে না পেরে প্রভাতী অজ্ঞান হয়ে গেল। এটাও রবি বেগমের চোখে পড়লো না। মারতে মারতে একসময় সে শান্ত হয়ে গেল। খুন্তিটা রেখে প্রভাতীর বিছানার সাথে হেলান দিয়ে ফ্লোরে বসে পড়লো। দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল। কেউ কারো জায়গা থেকে নড়ল না। প্রভাতীর দেহটা পাথরের মতো বিছানায় পড়ে আছে। দেখে মনে হচ্ছে কোনো মূর্তি। বিকেলে সবাই ফিরে এলো বাসায়। কারো কোনো সারা শব্দ না পেয়ে সবাই কিছুটা ভয় পেয়ে গেল। রিয়ার মা সাহস করে ঘরে ঢুকলেন। প্রভাতীর রুম সামনে থাকায় তার প্রথম চোখ পড়ল প্রভাতীর রুমে, কিন্তু লাইট অফ থাকায় কিছু বোঝা যাচ্ছে না।
তার মনে কেমন যেন খসখস করছে। সে রিয়াকে বলল তিথিকে নিয়ে রৌদ্রের রুমে যেতে। রিয়া তিথিকে নিয়ে চলে গেল। রৌদ্র তার খালার দিকে তাকিয়ে আছে, সে কিছুই বুঝতে পারছে না। প্রভাতীর রুমে ঢুকে আয়েশা বেগম লাইট জ্বালালেন। প্রভাতীর বিছানায় চোখ পড়তেই তারা আঁতকে উঠল। প্রভাতী চিত হয়ে শুয়ে আছে, বিছানার চাদরে রক্ত। রবি বেগম এখনো মূর্তির মতো সেখানে বসে আছে। রৌদ্র দৌড়ে প্রভাতীর কাছে গেল। আয়েশা বেগম গিয়ে তার বোনকে ডাকছে, কিন্তু সে এখনো ঠাই বসে আছে। আমাকে মেরো না, আমাকে মেরো না। প্রভাতী সেই কখন থেকে একই আলাপ বকে যাচ্ছে। রৌদ্রের চোখে পানি এসে গেল প্রভাতীর এই অবস্থা দেখে। সে তাড়াতাড়ি ডাক্তারকে কল দিল। ডাক্তার এসে প্রভাতীর পা ব্যান্ডেজ করে দিল, আর কিছু মেডিসিন দিয়ে গেল। আয়েশা বেগম তার বোনকে উঠিয়ে কোনো রকমে তার রুমে নিয়ে গেলেন। রৌদ্র প্রভাতীর কাছ থেকে এক পাও নড়ল না। আয়েশা বেগম একটু পর প্রভাতীর রুমে এলো। তুই তোর ঘরে যা, আমি ওর কাছে আছি। রৌদ্র যেন তার খালার কথা শুনতেই পেল না। সে এক পাও সেখান থেকে নড়ল না। প্রভাতীর মাথার কাছে বসে রইল। আর প্রভাতী সে তো কথা ভুলেই গিয়েছে। এক দৃষ্টিতে ফ্যানের দিকে তাকিয়ে আছে। দেখে মনে হচ্ছে প্রাণ ছাড়া একটা দেহ মাত্র। রিয়া তিথি রৌদ্রের রুমে শুয়েছে। তারা এখনো জানে না প্রভাতীর সাথে কি ভয়ানক কাণ্ড ঘটে গিয়েছে। তিথি রৌদ্রের রুমটা বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। এখানে রৌদ্রেরও শোয়া আছে, ভাবতে ভালো লাগছে তার। পরের দিন সকালে বাইরের আলো চোখে প্রায় প্রভাতীর ঘুম ভেঙে গেল। পায়ে তার অসহ্য যন্ত্রণা হচ্ছে। তার মনে পড়ে গেল কাল রাতের সে ভয়ানক কাহিনী। পাশে তাকিয়ে দেখলো রৌদ্র হেলান দিয়ে শুয়ে আছে। রৌদ্রকে দেখে সে ভয় পেয়ে গেল, ভয়ে চিৎকার করতে লাগলো, তুমি যাও, তুমি যাও, আমার কাছে থেকো না, চাচি আমাকে মারবে, তুমি যাও, তুমি যাও। প্রভাতের চিৎকার শুনে রৌদ্র এবং তার খালা ধরভরিয়ে উঠল। তাদের কিছু বুঝতে সময় লাগলো যে হচ্ছেটা কি, কিন্তু প্রভাতের চিৎকার থামছেই না। রৌদ্র না পেরে সেখান থেকে চলে গেল। সে বাড়ি থেকে বেরিয়ে পুকুর পাড়ে যেয়ে বসে আছে। ইচ্ছে করতে সবকিছু ভেঙে চড়ে ফেলতে। তার মায়ের উপর প্রচন্ড রাগ হচ্ছে। তার মাঝে এতটা নিষ্ঠুর জানা ছিল না তার। রৌদ্র উঠে তার মায়ের রুমে গেল। রৌদ্র কিছু বলবে তার আগে রবি বেগম বললেন, তুই এখনই এখান থেকে চলে যা ওদের নিয়ে। তুই ওর হয়ে কথা বলতে আসবি না, আর যদি ওর কাছে গিয়েছিস তার পরিমাণ আরো ভয়াবহ হবে। রৌদ্র সবার চোখ এড়িয়ে প্রভাতীর ঘরে যায়। গিয়ে দেখে প্রভাতী বিছানায় বসে আছে। তুমি আবার আমার রুমে এসেছো কেন? আমাকে মার খাওয়াতে? চলে যাও বলছি। আমাকে মাফ করে দে। চুপ একদম। এই মারগুলো তুমি খেলে বুঝতে কেমন লাগে। আজ আমার মা বাবা নেই বলে তোমরা আমার উপর এমন অত্যাচার করো, তাই না? আমি এতিম না হলে কি আমাকে এভাবে মারতে পারতো? তোমরা সবাই খারাপ, যাও এখান থেকে। বলে প্রভাতী ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। রৌদ্র আর কিছু বলার পায় না। সেদিন রাতেই তারা ঢাকায় ব্যাক করে। এর মাঝে কেটে গেল 2টি বছর। রৌদ্রের মধ্যে 4 বার বাড়ি গিয়েছে। প্রভাতীর পারতপক্ষে তার সামনে আসেনি। সেই দিনের সেই কষ্ট প্রভাতী আজও বলতে পারেনি। সেদিনের পর থেকে সে আর আগের মতো সেই বাচ্চা মেয়েটা নয়। সেই ছোট্ট প্রভাতী এখন ক্লাস 10-এ পড়ে। অনেকটা বড় এবং চুপচাপ হয়ে গিয়েছে। প্রভাতী, এই প্রভাতী, কই গেলি? এদিকে আয়। চাচির ডাক পেয়ে প্রভাতী দৌড় দিল। না জানি দেরি হলে আবার তাকে মার খেতে হয়। হঠাৎ সে কারোর সাথে ধাক্কা খেলো। পড়ে যাওয়ার ভয়ে চোখ বন্ধ করে ফেললো, কিন্তু না, সে পড়লো না। কেউ তাকে ধরে আছে। চোখ খুলতেই সে সামনে থাকা মানুষটাকে দেখতে পেল। প্রভাতী চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে আছে, চেনার চেষ্টা করছে। তখনই রবি বেগম সেখানে চলে এলেন। রবি বেগমকে দেখে প্রভাতীর হাত পা কাঁপতে লাগলো। সে কোনো রকমে নিজেকে সারিয়ে নিল। আরে তৌকির বাবা, তুমি কত বড় হয়ে গিয়েছো, আমি তোমারই অপেক্ষা করছিলাম। এই তো আন্টি ভালো। আসলে মাকে নামিয়ে দিয়ে আমি গাড়িটা পার্ক করতে গিয়েছিলাম। হয়েছে, এখন যাও ফ্রেশ হয়ে নাও, আমি টেবিলে খাবার দিচ্ছি। প্রভাতী, যা তৌকিরকে ফ্রেশ হতে নিয়ে যা। প্রভাতী মাথা নাড়িয়ে সম্মতি জানালো। সে হাঁটা শুরু করলো। তৌকির তার পিছু পিছু যাচ্ছে। এই ছেলে এত লম্বা কেন? কোনো বাসের থেকে কম না। সোমা আন্টিকে এর আগেও আসতে দেখেছি। চাচি আর আন্টি নাকি ছোটবেলার বান্ধবী, কিন্তু তার ছেলেকে তো আজ প্রথম দেখলাম। বাহ, কি খাম্বার মতো ছেলে বানিয়েছে। মনে মনে ভাবলো প্রভাতী। এই যে তুমি এত কি ভাবছো? কিছু না, ওই যে ওয়াশরুম ওইখানটায়, যে ফ্রেশ হয়ে নিন। এটা রৌদ্রের রুম না? রৌদ্রের নামটা শুনে এই প্রভাতীর মনটা খারাপ হয়ে গেল। কতদিন তার সাথে কথা হয় না। তার রুম বলেই সে সেখান থেকে চলে গেল। তৌকির ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে বসলো। দুপুর 3টে বাজে। তার খুব খিদে পেয়েছে। গপাগপ খেয়ে ফেললো সে। প্রভাতের খুব হাসি পাচ্ছে তার খাওয়া দাওয়া দেখে। ভাব এমন জীবনে কখনো খায়নি। আন্টি, তোমার হাতের রান্না না জাস্ট ওয়াও। তোমার মেয়ে থাকলে ওকেই বিয়ে করতাম। তোমার মেয়ে নাই কেন?
ছেলে বলে কি, বড্ড পাজি হয়েছিস। তাতে একটু ভয় লাগে। বলে এক চোখ টিপে দিল। খেয়ে দিয়ে তারা রেস্ট নিল। প্রভাতী ড্রেসিং টেবিলের কাছে বসে চুল আঁচড়াচ্ছে আর আনমনে কিছু ভাবছে। হঠাৎ উঠে সে আলমারির কাছে গেল। সেখান থেকে একটা ছবি বের করে দেখতে লাগলো। খুব মনোযোগ দিয়ে দেখছে সে ছবিটা। তখনই দরজায় টোকার আওয়াজ পেল। তাকে দেখলো তৌকির দাঁড়ানো। তৌকিরকে দেখে জলদি করে ছবিটা আলমারির ভেতর রেখে দিল। ব্যাপারটা তৌকিরের চোখ এড়ালো না। কি দেখছিলে? কই কিছু না। কিছুটা ভয় পেয়ে বলল প্রভাতী। তুমি তোমাদের গ্রাম আমাকে একটু ঘুরিয়ে দেখাবে? তৌকির এমন প্রশ্নে কি জবাব দিবে ভেবে পাচ্ছে না সে। তার একদম যাওয়ার ইচ্ছে নেই। কি ভাবছো, আন্টি কি বলবে? আরে আমি আন্টিকে থেকে পারমিশন নিয়ে এসেছি। উনি বলেছে আমি যেন তোমাকে নিয়ে একটু গ্রামটা ঘুরে দেখে আসি। তোমার নাকি বের হওয়া হয় না, সারাদিন ঘরে বসে থাকো। প্রভাতী বুঝতে পারলো তার না যে উপায় নেই, কেননা দেখা যাবে না গেলে তার চাচি আবার এটা নিয়ে অশান্তি শুরু করবে। আচ্ছা আপনি যান, আমি রেডি হয়ে আসছি। ওকে। রুদ্র দিদির বাসায় ঢুকে দেখলো তিথি নীল শাড়ি পরে বসে আছে। ব্যাপারটা তার বেশ অদ্ভুত লাগলো, তাও সে কিচ্ছু বলল না। কাল যে পড়াগুলো দিয়েছিলাম তা কমপ্লিট করেছো? আর বেশি দিন কিন্তু বাকি নেই তোমার অ্যাডমিশনের। দয়া করে পড়াশোনায় মনোযোগ দাও। রুদ্রের এমন কথা শুনে তিথির মেজাজটা চটে গেল। এই কেমন বেরসিক ছেলে! আমি তার জন্য শাড়ি পরে বসে আছি আর সে কিনা নাকি অ্যাডমিশন নিয়ে কথা বলছে। মনে মনে বলল তিথি। কি বিড়বিড় করছো মনে মনে? বইটা দাও। আচ্ছা, আপনি কি এই পড়ালেখার বাইরে কোনো কথা বলতে পারেন না? আপনি কি দেখতে পাচ্ছেন না আমি শাড়ি পরেছি? তুমি শাড়ি পরেছো তো আমি কি করব? নগদেই তিথির চোখ দিয়ে পানি পড়তে লাগলো। এই ছেলেটা তাকে আর কত কষ্ট দেবে, সে কি কিছুই বোঝে না? আপনি কি কিছুই বোঝেন না, নাকি বুঝিও না বোঝার ভান করে আছেন? তোমার কি এইসব ছাড়া মাথায় আর কিছু ঢোকে না? আর কদিন বাদে তোমার অ্যাডমিশন। তুমি চান্স না পেলে আমি তোমার মা বাবাকে কি জবাব দেব? তুমি তো বায়না ধরেছিলে আমার কাছে ছাড়া কারো কাছে পড়বে না। তোমার বাবা মা আমার কাছে রিকোয়েস্ট করেছেন, আর খালামনির পরিচিত তোমরা, তাই তোমাকে পড়াচ্ছি। তুমি এমন ফালতু কথাবার্তা বললে আমার তোমাকে পড়ানো বাদ দিতে হবে। রাগ দেখিয়ে বলল রৌদ্র। রৌদ্রের কথা শুনে তিথি অবাক হলো। সে তার কাছে এতটাই মূল্যহীন? আপনি আমাকে নিজের ইচ্ছেতে পড়াচ্ছেন না? না, তোমাকে পড়ানোর আমার কোনো ইচ্ছেই নেই। যার পড়ালেখায় মনোযোগ নেই তাকে পড়িয়ে কি করব আমি? আপনি এক্ষুনি আমার বাসা থেকে বেরিয়ে যান। তিথির এমন শীতল কণ্ঠ শুনে রৌদ্র চমকে ওঠে। সে কি মেয়েটার সাথে বেশি খারাপ বিয়ে করে ফেলছে? আসলে আমি বলতে চাচ্ছিলাম। রৌদ্র তার কথা শেষ করতে পারে না। আপনি বের হবেন? রৌদ্র কিছু না বলে তিথিদের বাসা থেকে বেরিয়ে যায়। রৌদ্র যাওয়ার পরও তিথি জিম ধরে বসে আছে সেখানে, একটুও নড়ছে না। হঠাৎ খুব জোরে সে নিজের হাত টেবিলে বাড়ি দিল। হাতে পড়া কাচের চুড়িগুলি ভেঙে তার হাতে ঢুকে গেল। তারপর ফ্লোরে বসে নিজের শাড়ি কেচি দিয়ে কুচি কুচি করে কাটতে লাগলো। নিজের চুল নিজে ছিঁড়তে লাগলো, আর থাকতে না পেরে চিৎকার করে কাঁদতে লাগলো, আর আবল তাবল বলতে লাগলো। তিথির কান্না শুনে তার মা পাশের রুম থেকে দৌড়ে তার রুমে এলেন। মেয়ের এমন অবস্থা দেখে সে রীতিমতো ভয় পেয়ে গেলেন। তাড়াতাড়ি সে তিথির বাবাকে কল দিলেন। প্রভাতীর হালকা কলা পাতা কালারের একটা 3 পিস পরেছে, চুল এক সাইডে নিয়ে বেনি করেছে। এতেই যেন তাকে অনেক সুন্দর লাগছে। তৌকির তো তাকে দেখে হা করে তাকিয়ে আছে। তার ভাবতে অবাক লাগছে সে নাকি পিচি মেয়ের উপর ক্রাশ খেলো। তারা একসাথে ঘুরতে বেরোলো। তৌকির নানান কথা বলছে, প্রভাতী শুধু হুমা করছে। তুমি কথা বলো না কেন? কই বলছি তো, আপনি বলেন আমি শুনি। এই তুমি আমাকে আপনি করে বলবে না তো? যদিও আমি তোমার থেকে 8 বছরের বড়, আর তুমিও আমার আপনি কথাটা ভালো লাগে না, তুমি করে বলবে। প্রভাতী মাথা নাড়ালো। তৌকির ড্রাইভ করছে আর প্রভাতী বাইরের বাতাস অনুভব করছে। তার মনে যে অজানা অনুভূতির জন্ম নিয়েছে, এটা ইদানিং তাকে খুব ভাবায়। সে বুঝতেও পারছে না তার সাথে হচ্ছেটা কি। তৌকির একটা খোলা মাঠে গিয়ে গাড়ি থামালো। সামনেই বড় নদী, বেশ সুন্দর জায়গাটা। তৌকির প্রভাতীকে গাড়িতে বসিয়ে দোকানে গেল। দোকান থেকে 2টো আইসক্রিম এবং কিছু চকলেট কিনে নিয়ে এলো। তারপর আবার গাড়ির কাছে এসে প্রভাতীকে নামিয়ে তারা একসাথে নদীর পাড়ে গিয়ে বসলো। প্রভাতীকে একটা আইসক্রিম আর চকলেটগুলো দিয়ে দিল। প্রভাতী চকলেটগুলোর দিকে তাকিয়ে আছে। আরো 2 বছর আগে এগুলো দেখে সে খুশিতে লাফাতো, আর আজ ভাবতেই দীর্ঘশ্বাস ফেললো। তুমি কি এমন চুপচাপ থাকো?
তৌকিরের এমন কথায় তার মনে পড়ে গেল সেই 2 বছর আগের কাহিনী। সেই কাহিনীর পর থেকে সে যেন কথা বলে ভুলে গিয়েছে। আর কথা বলবেই বা কার সাথে? তার কথা বলার মানুষ তো একজনই ছিল, আজ সেও নেই। সময়ের ব্যবধানে অনেকটা দূরত্ব সৃষ্টি হয়েছে। না হয়েছে বললে ভুল হবে, সে নিজে করেছে। এই যে তুমি এমন সবসময় কি ভাবো বলো তো? থেকে থেকে কোথায় হারিয়ে যাও? কই কোথাও না। রোদ্রের সাথে তোমার কিসের সম্পর্ক? ওকে দেখে কত বছর ধরে হলো, দেশের বাইরে যাওয়ার পর আর দেখা হয় না। রোদ্রের নাম শুনলেই তার মনের ভেতর হাজারো অনুভূতি জেগে ওঠে। এই একটা নাম তাকে এত ভাবায় কেন? এই একটা নামের মধ্যে কি আছে এমন যেটা শুনলে তার ভেতরটা তুলপার হয়ে যায়? এক চাপা কষ্ট কাজ করে, এর উত্তর খুঁজে পায় না সে। রুদ্রের নাম নেওয়ার সাথে সাথে প্রভাতীর এমন চুপ হয়ে যাওয়া দেখে তার কিছুটা খটকা লাগে। তৌকির প্রসঙ্গ চেঞ্জ করতে তার ছোটবেলার কিছু মজার কাহিনী শুনে প্রভাতীকে। এমন কাহিনী শুনে প্রভাতী না হেসে পারে না, সে হেসে কুটি কুটি অবস্থা। অনেকদিন পর সে এমন প্রাণ খুলে হাসছে। প্রভাতীর হাসির দিকে এক নজরে তাকিয়ে আছে তৌকির। কারো হাসি এতটা সুন্দর কি করে হয়? এই মেয়েটা তো দেখছি আমাকে হেসে পাগল করে দেবে, মনে মনে বলল তৌকির। প্রভাতীর এখন তৌকিরকে বেশ ভালোই লাগছে। সেও অনেক কথা বলছে, এতদিন পর কাউকে পেয়ে তার বেশ ভালোই লাগছে। তাদের গল্প করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে গেল বুঝতেই পারলো না তারা। অনেকটা সময় হয়ে গিয়েছে, চলো এখন উঠি। আচ্ছা। প্রভাতী উঠতে নিলেই অসাবধানতা বশত পড়ে যেতে নেয়। তখনই তৌকির তাকে ধরে ফেলে। এই মেয়ে, তুমি এত পড়ে যাও কেন? প্রভাতী লজ্জা পেয়ে যায় তৌকিরের কথায়। তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। প্রভাতী আবার ডুব দেয় তার ভাবনার জগতে। রুদ্র ঘর অন্ধকার করে বসে আছে। রিয়া রুমে ঢুকে লাইট জ্বালিয়ে দেয়। এমন অন্ধকারে বসে আছো কেন? আর কত একা থাকবে? তুমি প্রভাতীকে তোমার মনের কথা বলে দিলেই তো পারো। খালামণিকে না হয় আমরা ম্যানেজ করব। রুদ্র তাচ্ছিলের হাসি দিয়ে, যে মেয়ে আমার সাথে কথাই বলে না, আমার সামনেই আসে না, তাকে প্রপোজ করতে বলছিস? ও যদি আমাকে ভুল বুঝে? আমার মা ওর সাথে যা করেছে, এরপর কোন মুখ নিয়ে যাব ওর কাছে বলতে পারিস? রিয়া কিছু বলছে না। আসলেই তার বলার কিছু নেই। সে এভাবে তার ভাইকেও কষ্ট পেতে দেখতে পারছেন। রিয়া কিছু বলতে যাবে তখনই রৌদ্রের ফোনে টুং করে আওয়াজ এলো। রৌদ্র ফোনটা নিয়ে হোয়াটসঅ্যাপটা অন করতেই যা কিছু ছবি দেখতে পেল। ছবিগুলো দেখে তার হাত থেকে ফোনটা পড়ে গেল। রিয়া ফোনটা তুলে ছবিগুলো দেখে চমকে গেল। কিভাবে সম্ভব এটা? প্রভাতীর সাথে একটা ছেলের হাস্যোজ্জ্বল কিছু ছবি। একটা ছবিতে তো ছেলেটা প্রভাতীর হাত ধরে আছে। ভাই, এই ছেলে কে? আর প্রভাতী ওর সাথে কি করছে? রৌদ্র রিয়ার হাত থেকে ফোনটা নিয়ে ছবিগুলো ভালোভাবে দেখতে থাকে। হঠাৎ সে হেসে ওঠে। রিয়া অবাক হয়ে যায়। এমা, তুই হাসছিস কেন? পাগল টাগল হয়ে গেলি নাকি? হাসবো না তো কি করব? তুই ছবিটা ভালো করে দেখ। ছেলেটা তৌকির, আর প্রভাতী পড়ে যাচ্ছিল। তৌকির তখন ওকে ধরেছে। প্রভাতী এখনো বাচ্চাই রয়ে গেল, উঠতে বসতে পড়ে যায়। ওকে নিয়ে যে কি করব আমি? কেউ ইচ্ছে করে এই ছবিগুলো তুলেছে। রিয়া আবার ছবিগুলো দেখলো। আসলেই তো তৌকির ভাইয়া মানে খালামণির বান্ধবীর ছেলে? হ্যাঁ রে পাগলি। কিন্তু তোমাকে এই ছবিগুলো কে পাঠালো? দাঁড়া দেখছি। রুদ্র নাম্বারটা খেয়াল করে দেখলো সুমনার। তার মেজাজটাই চটে গেল। কত বড় বদমাইশ দেখেছিস? আমি ওকে বলেছিলাম প্রভাতীর থেকে দূরে থাকতে, আর সে এখন আমার আর প্রভাতীর মধ্যে ভুল বোঝাবুঝি করাতে যাচ্ছে। ওকে আমি এখনই কল দিয়ে। উফ ভাইয়া, মাথা ঠান্ডা করো। এইসব মানুষকে কিছু বলে লাভ নেই। তার চেয়ে ভালো তুমি ওকে ব্লক করে দাও। রুদ্র রিয়ার কথা মতো সুমনকে ব্লক করে দিল। ভাইয়া, একটা কথা বলি। তুই আবার কবে থেকে পারমিশন নেওয়া শুরু করলি? তোর প্রভাতীর উপর এত বিশ্বাস? আমি নিজেই তো এই ছবিগুলো দেখে অন্য কিছু মনে করেছিলাম। ভালো কি আর এমনি বাসি রে পাগলি? যদি বিশ্বাসই করতে না পারি তাহলে এই ভালোবাসার কোনো মানে আছে? আমি ওসব শুকনো ভালোবাসা বাসি না, যার ভিত্তি নড়বড়ে থাকে। তোকে দেখলে খুব অবাক লাগে। এত ভালো কিভাবে বাসিস? আর বলছিস না কেন ওকে? ওর মনে যদি অন্য কেউ থাকে, অন্য কেউ এসে যদি তোর থেকে ওকে নিয়ে যায়? ওর মনে অন্য কেউ নেই, ও আমাকেই ভালোবাসবে। আমার ভালোবাসার জোর আছে রে পাগলি। আমি
না বললেও ওর মনে শুধু আমি আর আমি থাকবো। এতটা কনফিডেন্স ভালো না ভাইয়া। এটা আমার বিশ্বাস। বলেই রুদ্র একটা মুচকি হাসি দিল। রিয়ার কথা বাড়ালো না। তার কেন যেন খুব ভয় হয়, তার ভাইটা যদি কষ্ট পায় তাহলে সে মরে যাবে। উঠে সেখান থেকে চলে গেল। রুদ্র ছবিগুলো ক্রপ করলো, শুধু প্রভাতীর ছবিগুলো রেখে দিল। সে খুব খুঁটিয়ে খুঁটিয়ে প্রভাতীর ছবিগুলো দেখছে। তুই এত সুন্দর কেন হচ্ছিস রে আমার মায়াপরি? তোর থেকে দূরে থাকা যে বড্ড কষ্টকর। জানিস কত রাত আমি শুধু তোর কথা ভেবেই কাটিয়ে দেই। আচ্ছা, তোর কি আমার কথা মনে পড়ে না? অবশ্য মনে পড়বে, তা না হলে তোকে মেরে তক্তা বানাবো। তুই শুধু আমার। জানিস মা যখন তোর উপর অত্যাচার করে আমার খুব কষ্ট লাগে। একবার ভাবি তোকে নিয়ে কোথাও চলে যাব, আবার চিন্তা করি হাজার হোক সে তো আমার মা। জানিস আমার মায়ের যেন কিসের কষ্ট আছে রে। আমার বাবার সাথেও তার সম্পর্ক আমি কোনো দিন স্বাভাবিক দেখিনি, কিন্তু দেখিস একদিন সব ঠিক হয়ে যাবে, তোর জীবনটা খুশিতে ভরে যাবে। প্রভাতীর ছবির সাথে একে একে বকবক করতে লাগলো রুদ্র। তৌকির রাতের খাবার খেয়ে ছাদে চলে গেল সিগারেট খেতে। তাদের এক কোনায় কাউকে দেখতে পেল। ভালো করে খেয়াল করে দেখলো প্রভাতী দাঁড়িয়ে আছে। এই তুমি একা একা ছাদে কি করো? তৌকিরের আওয়াজ শুনে প্রভাতী চমকে গেল। এতক্ষণ আনমনে সে তার অনুভূতি বোঝার চেষ্টা করছিল। কিছু না, আমি রাতে প্রায় ছাদে আসি। তুমি কি কিছু নিয়ে চিন্তিত? না। কিন্তু আমার তো মনে হচ্ছে তুমি কিছু নিয়ে ভাবছো। প্রভাতী কোনো উত্তর দেয় না। আসলে তার কাছে যে কোনো উত্তর নেই। সে কি বলবে? তার সবটা জুড়ে যে শুধু একজনই আছে, তাকে ছাড়া তার মাথায় আর কিচ্ছু ঢোকে না। তাকে নিয়ে সে এভাবে ভেবেই জনম জনম পার করে দিতে পারবে। তার মনের ভেতর থাকা এই অনুভূতিগুলোর কি নাম দেওয়া যায় ঠিক জানা নেই তার। আমার ঘুম ধরেছে, আমি আসছি বলেই প্রভাতী সেখান থেকে চলে যায়। তৌকির তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। পকেটে থাকা সিগারেট বের করে আগুন জ্বালায়। তারপর সেই সিগারেটে একের পর এক টান দিতে থাকে। প্রভাতীর মধ্যে যে রহস্যটা আছে সেটা তাকে জানতেই হবে, কিন্তু এই রহস্য জানতে গিয়ে যদি সে নিজেই রহস্যের জালে আটকা পড়ে যায়। আমার প্রভাতীকে বেশ পছন্দ হয়েছে, ঠিক ওর মতোই পুত্রবধূ আমার লাগবে। তৌকিরের মা সালমা বেগম বললেন। সালমার কথা শুনে রবি বেগম একটু নড়েচড়ে বসলেন। কি বলছিস তুই? ভেবে বলছিস তো? অবশ্যই ভেবে বলছি। ওর মতো শান্ত লক্ষ্মী মেয়ে কে না চায়? আমি তোর জায়গায় হলে ওকে কবে নিজের ছেলের বউ বানিয়ে ফেলতাম। এখনো চাইলে পারিস। তুই সত্যি বলছিস? হ্যাঁ, এমনিতেই ওর জন্য ভালো ছেলে খুঁজছিলাম, আর তৌকিরের থেকে ভালো ছেলে পাওয়া যাবে না। রবি বেগমের কথা শুনে সালমা বেগম বেশ খুশি হয়ে যায়। নিজের মনের মতো মেয়ে পেয়েছে ছেলের জন্য, আর কি লাগে। রুদ্র সকালবেলা ধরভরিয়ে ঘুম থেকে উঠলো। তার সারা শরীর কাঁপছে, ঘেমে ঘেমে অস্থির। বিছানার পাশে রাখা পানির গ্লাসটা নিয়ে এক ঢোকে সব খেয়ে নিল। তার কেমন যেন অস্থির লাগছে। তার প্রভাতী যদি তার থেকে দূরে সরে যায় তাহলে সে কিভাবে বাঁচবে? না, আর দেরি করলে চলবে না। তার আজই বাড়ি যেতেই হবে। সে আজই প্রভাতীকে সবটা জানাবে। তার প্রভাতীকে যেভাবেই হোক সে নিজের করে ছাড়বে। রুদ্র রিয়াকে ডেকে বলল সবটা। রিয়াও বায়না ধরো তার সাথে যাবে। তোর সামনে পরীক্ষা রে। আরে ভাইয়া, এখনো 2 মাস আছে, আর 2 দিনের জন্য তেমন কিছু হয়ে যাবে না। তুমি প্রভাতীকে প্রপোজ করবে আর আমি থাকবো না, সেটা কি হয় নাকি? পাগলি বোন আমার। আচ্ছা তুই সব গুছিয়ে ফেল, আমরা বিকেলে রওনা দিব। আর শোন, খালাকে বলবি যাতে মাকে কিছু না জানায়। জো হুকুম মেরে আকা। বলে রিয়া সেখান থেকে চলে যায়। বিকেল 4টা নাগাদ তারা রওনা দেয়। রুদ্র অস্থির হয়ে আছে কখন সে যাবে আর তার মনের কথা প্রভাতীকে বলবে। বাস ছেড়েছে আধা ঘন্টা হবে। হঠাৎ রিয়ার ফোনে একটা কল আসে। হ্যালো। অপাশ থেকে। সাথে সাথে রিয়ার হাত থেকে ফোনটা পড়ে যায়। সে সাথে সাথে কান্না শুরু করে। ভাইয়া, আমাদের এখনই ব্যাক করতে হবে। বলেই পাগলের মতো কাঁদতে থাকে। রুদ্র বুঝে উঠতে পারছে না কি হলো। প্লিজ শান্ত হ বোন, আমাকে বল কি হয়েছে। ভাইয়া, তিথি সুইসাইড করছে। ওর অবস্থা অনেক খারাপ, ওকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। প্লিজ আমাকে ওর কাছে নিয়ে চলো। এমন কিছু হয়ে যাবে রুদ্র কল্পনা করতে পারেনি। তিথি এমন সাংঘাতিক কাণ্ড ঘটিয়ে ফেলবে ভেবেই তার মাথা ঘুরছে। রুদ্র তাড়াতাড়ি রিয়াকে নিয়ে বাস থেকে নেমে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। হসপিটালে পৌঁছেই তারা রিয়ার বাবাকে দেখতে পায়।
আঙ্কেল, কি হয়েছে তিথির? ও এখন কেমন আছে? মারে, ওর অবস্থা ভালো নেই। আমার মেয়েটা যে এমন কেন করলো? ওর কিছু হয়ে গেল, আমরা কিভাবে বাঁচবো? আঙ্কেল, তিথির কিছু হবে না। রুদ্র বলল। তখনই ডাক্তার বেরিয়ে এলো। তিথির অবস্থা অনেক বেশি ক্রিটিক্যাল। স্লিপিং পিলস অতিরিক্ত নেয়ার জন্য অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছে। 24 ঘন্টার মধ্যে ওর জ্ঞান না ফিরলে কিছু বলা যাচ্ছে না। বলে ডাক্তার সেখান থেকে চলে যায়। ডাক্তারের কথা শুনে তিথির বাবা আলতাফ সাহেব প্রচন্ড ভেঙে পড়েন। সে বুঝতে পারছে না কি করবে। রুদ্র তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। তৌকির আর তার মা ব্যাগ গুছাচ্ছে। একটু পরেই তাদের রওনা দিতে হবে। তৌকিরের মনটা বেশ খারাপ। প্রভাতিকে রেখে তার যেতেই ইচ্ছে করছে না, কিন্তু কি আর করার, যাও তো লাগবেই। প্রভাতী মা, মন দিয়ে পড়াশোনা করো কেমন? আর কিছু লাগলে আমাকে অবশ্যই জানাবে। আর এই নাও 2000 টাকা, কিছু লাগলে এটা নিয়ে কিনে নাও। সালমা বেগম বললেন। প্রভাতী প্রথমে টাকাটা না নিতে চাইলেও সালমা বেগমের জোরাজুরিতে নিতে হলো। প্রভাতীর সালমা বেগমকে বেশ ভালো লাগে। কি অমায়িক ব্যবহার তার! আল্লাহ যদি এমন একটা মা তাকে দিত, মন্দ হতো না। তোকে সবার চোখের আড়ালে প্রভাতীর পাশে এসে দাঁড়ালো। এই যে চন্দ্রাবতী, চলে যাচ্ছি, আবার আসবো তোমাকে জানাতে। বলেই তৌকির প্রভাতীর গাল টেনে দিল। প্রভাতী ভেবে পায় না এই ছেলে তাকে চন্দ্রাবতী কেন রাখে। তৌকির আর তৌকিরের মা ওদের থেকে বিদায় নিয়ে চলে যায়। প্রভাতী নিজের রুমে চলে যায়। আলমারি থেকে ছবিটা বের করে দেখতে থাকে। তখনই রবি বেগম তার রুমে আসে। আমার তোর সাথে কিছু কথা ছিল। চাচিকে দেখে প্রভাতী ভয়ে ছবিটা লুকিয়ে ফেলায়। জি চাচি, বলো। আমি এখন তোকে যা বলবো তুই কিন্তু মন দিয়ে শুনবি। জি আচ্ছা। তুই তো বড় হয়েছিস এখন, তাই না? মেয়েরা বড় হলে একদিন তাকে বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যেতেই হয়। আর যেহেতু আমি তোর গার্ডিয়ান, আমি যদি তোর জন্য ছেলে ঠিক করি, তুই কি রাগ করবি? চাচির কথার আগামাথা কিছুই বুঝতে পারছে না সে। তৌকিরকে আমার বেশ পছন্দ হয়েছে। আমি চাইছিলাম তোর সাথে ওর বিয়ে দিতে। ছেলে হিসেবে অনেক ভালো, আর মায়ের ব্যবহার তো অমায়িক, তুই তো দেখিয়েছিস। আর তুইও বাড়িতে খুশি থাকবি। চাচির এমন কথা শুনে তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। কি বলছে সে এইসব? সে কিভাবে অন্য কাউকে বিয়ে করতে পারে? সে তো না, আর কিছু ভাবতে পারছে না সে এখন কি বলবে চাচিকে? আমি এখনো তো অনেক ছোট, আরো পরে বিয়ে করলে হয় না? এখন বিয়ে দেব বলেই কি বিয়ে হয় নাকি? আমি বলেছি আমার পছন্দ তৌকিরকে। আর তুই তো সবসময় আমার কাছে থেকে মায়ের আদর চেয়েছিস। তুই যদি ওকে বিয়ে করতে রাজি হোস, আমি আজ থেকে তোকে অনেক আদর করব। প্রভাতীর কেমন যেন লোভ হয়। এত বছর ধরে সে যেই আদর ভালোবাসার জন্য এত কিছু করেছে, আজ সে যদি এসে বলছে। প্রভাতী কিছু না ভেবেই হ্যাঁ বলে দেয়। রবি বেগমের মনের থেকে বড় একটা পাথর যেন নেমে যায়। সে আজ বড্ড খুশিতে গদগদ হয়ে সে প্রভাতীকে বুকে জড়িয়ে নেয়। প্রভাতী অজুরে কাঁদছে। এতগুলো বছর পর তার চাচি এই প্রথম তাকে বুকে জড়িয়ে নিল, তাকে আদর করছে। ভাবতেই তার অসম্ভব ভালো লাগছে। 15 ঘন্টার মধ্যেই তিথির জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরার সাথে সাথে সে প্রথম যার নাম নেয় সেটা হলো রুদ্র। নার্স বেরিয়ে এসে, এখানে রুদ্র নামের কেউ আছে? জি, আমি। পেশেন্ট রুদ্র করছে, আপনি ভিতরে আসুন। উপস্থিত সবাই অবাক হলেও কারো বুঝতে বাকি থাকে না যে কাহিনীটি কি। রুদ্র নার্সের সাথে ক্যাবিনে ঢোকে। রুদ্র গিয়ে দেখে তিথি রুদ্র করছে। রুদ্র তিথির পাশে গিয়ে বসে। তিথির এক হাতে নিজের হাতের মুঠোয় নেয়। তিথি, আমি এসে গেছি, তুমি শান্ত হও। তিথি আস্তে আস্তে চোখ খুলে রুদ্রকে দেখে তার মুখে হাসি ফুটে উঠেছে। তুমি এসেছো, তুমি কোথাও যাবে না, বলো তুমি আমার কাছেই থাকবে। রুদ্র কিছু বলে না। তুমি কিছু বলছো না কেন? বলো না, বলো। তুমি আমার, তুমি আমার, তুমি আমার। তিথি প্যানিক করতে থাকে। তখন ডাক্তার এসে তিথিকে ইঞ্জেকশন দেয়। রুদ্রকে ইশারা করে তার সাথে বের করে। বাইরে তিথির বাবা মা রিয়া, আয়েশা বেগম জিজ্ঞাসু দৃষ্টিতে ডাক্তারের দিকে তাকিয়ে আছে। তিথি ছোটবেলা থেকেই হার্টের সমস্যা, তা তো আপনারা জানেনই। ওর হার্ট অনেক দুর্বল, তার উপরও এমন ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছে। এতে ওর অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছে। ওকে কোনোভাবেই উত্তেজিত করা যাবে না। ওর প্যানিক হলেও কোথায় অথবা মারাও যেতে পারে। প্লিজ ওকে হ্যাপি রাখার চেষ্টা করবেন। এটা শুনেই সবাই শক খেয়ে যায়। রুদ্র বুঝতে পারছে তার জন্য ভয়ানক কোনো ঝড় অপেক্ষা করছে। সে ভয় পাচ্ছে এই ঝড় তার জীবনটা তছনছ না করে দেয়। আলতাফ সাহেব রুদ্রের পায়ের কাছে এসে বসে পড়লেন। বাবা, আমার মেয়েটাকে বাঁচাও, ও ছাড়া আমার আর কেউ নেই। বাবা, আমার মেয়েকে বাঁচাও।
রুদ্র জলদি করে তিথির বাবাকে ধরে উঠান। এইসব কি করছেন আঙ্কেল? প্লিজ বাবা, শুধু কয়েকটা দিন আমার মেয়েটাকে সুস্থ হতে সাহায্য করো। আমি তোমার কাছে সারা জীবন ঋণী হয়ে থাকবো। রুদ্র অসহায় দৃষ্টিতে রিয়ার দিকে তাকায়। রুদ্র আর কিছু বলে না, তার কাছে বলার কিছুই নেই। সে কোন ফ্যাসাতে পড়লো, এর থেকে বের হবে কিভাবে বুঝতে পারছে না। প্লিজ ভাইয়া, তিথিকে বাঁচা। ঠিক আছে আঙ্কেল, আমি আছি, আপনারা টেনশন করবেন না। বলেই রুদ্র সেখান থেকে করিডোরের দিকে চলে যায়। রিয়াও রুদ্রের পিছে পিছে যায়। রুদ্র গ্রিল ধরে দাঁড়িয়ে আছে, তার সাথে কি হচ্ছে সেই ভেবে পাচ্ছে না। ভাইয়া সরি রে, প্লিজ তুই আমাকে ভুল বুঝিস না। তুই না থাকলে তিথিকে বাঁচানো যাবে না। আর তিথি একবার ঠিক হয়ে গেলে আমি নিজে ওকে সব বুঝিয়ে বলবো। প্লিজ ভাইয়া, তোর এই ছোট বোনটার কথা রাখ। রুদ্র কিছুক্ষণ চুপ করে থেকে, সম্পর্কের মারপ্যাচ বড্ড কঠিন জিনিস রে। এই দেখ, তুই আমার বোন, তুই আমার থেকে কিছু আবদার করলে আমি কিভাবে না করতে পারি? এই সম্পর্কের মারপ্যাচে পরেই মানুষকে তার ইচ্ছার বিরুদ্ধে অনেক কিছু করতে হয়। কিছু কিছু সময় নিজের সব থেকে প্রিয় জিনিসটাও বিসর্জন দিতে হয়। রিয়া তার ভাইয়ের দিকে তাকিয়ে আছে। রুদ্রের কথাগুলো শুনেই সে আঁতকে উঠলো। তার নিজেকে বড্ড সেলফিশ লাগছে। প্রভাতীর মনে তোলপাড় করা ঝড় বয়ে যাচ্ছে। সে বুঝতে পারছে না সে ঠিক করছে না ভুল। তার মনের দ্বিধাদ্বন্দ্ব দূর করার রাস্তা অজানা তার। তৌকির আর তার বিয়ের কথা শোনার পর থেকে রুদ্র যে তার মাথায় আরো চেপে বসেছে। একটা মুহূর্তের জন্য সে রুদ্রের কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে পারছে না। কিন্তু এমনটা কেন হচ্ছে? রুদ্র তো তার কাজিন লাগে, তাহলে এমন চিন্তা ভাবনা তাকে নিয়ে তার মাথায় আসবেই বা কেন? তার মনে হচ্ছে এই বিয়েটা অন্যায়, কিন্তু পরক্ষণে মনে হচ্ছে এটা অন্যায় কেন হবে? সবকিছু মিলিয়ে তালগুল পাকিয়ে ফেলেছে সে। তার এই মনের অস্থিরতা দূর না করতে পারলে যে সে শান্তি পাচ্ছে না। তার এই অস্থিরতা একমাত্র রুদ্র দূর করতে পারবে। সে সব বলবে রুদ্রকে। প্রভাতী প্রহর গুনছে কবে তার রুদ্র ভাই আসবে, আর সে তার মনের সব অব্যক্ত কথা তার সামনে তুলে ধরবে। তিথিকে ভাষায় নিয়ে এসেছে দুদিন হলো। এই দুদিন তিথি রুদ্রের সাথে আঠার মতো চিপকে ছিল। শুধুমাত্র রাতে ঘুমানো ছাড়া তিথি কোনোভাবেই রুদ্রকে কাজ ছাড়া করতো না। তিথি রুদ্রের গলার কাটার মতো হয়ে উঠছে, না গিলতে পারছে আর না বের করতে। তার এখন তিথিকে আপদ মনে হচ্ছে। এভাবে এক সপ্তাহ কেটে গেল। তিথি এখন আগের থেকে খানিকটা ভালো হয়েছে। আজ রুদ্রের সাথে রিয়াও এসছে তিথির সাথে দেখা করতে। রিয়াকে দেখে তিথি খুশিতে লাফিয়ে উঠলো, শক্ত করে জড়িয়ে ধরলো। রুদ্র চেয়ার টেনে বসে তাদের কাণ্ড দেখছে। তার ইচ্ছে করছে এখান থেকে চলে যেতে, কিন্তু পারছে না। রিয়া ব্যাপারটা বুঝতে পারলো। রুদ্র ভাইয়া, আজ তোমার ছুটি। আজ শুধু আমার আর তিথির দিন। তিথি কিছু বলতে চেয়েও বলতে পারলো না, কেননা রিয়ার সাথে তার কিছু কথা ছিল যা রুদ্র থাকলে বলা যাবে না। রুদ্র যেন হাফ ছেড়ে বাঁচলো। সেই সাথে সাথে তিথির বাসা থেকে বেরিয়ে গেল। তুই যে আমার ভাইটার প্রেমে এমন হাবুডুবু খাচ্ছিস, আমাকে বলিসনি কেন? আমার বুঝি লজ্জা লাগে না? আহা, আসছে আমার লজ্জাবতী। এখন তোমার লজ্জা কোথায় গেল? জানি না রে, আমি রুদ্রকে প্রচন্ড ভালোবাসি রে। তুই কিছু কর না যে রুদ্র যাতে আমাকে ভালোবাসে। রিয়া শুধু মলিন একটা হাসি দিল। একদিকে তার ভাই, অন্যদিকে তার বেস্ট ফ্রেন্ড, আরেকদিকে মা বাবা হারানো মেয়েটা। এ কোন অদ্ভুত সম্পর্কের মার পেছে পড়েছে সে। বল না আমায়, তুই সাহায্য করবি না? আমাকে তোর ভাবি বানাবি না? বানাবো। তিথি প্রভাতীর কথা জিজ্ঞেস করতে গিয়েও আর করলো না। এভাবেই দিনের পর দিন কাটতে লাগলো। একদিন প্ল্যান হলো রিয়া, তিথি, রুদ্র ঘুরতে বের হবে। তিথির জোড়াজুড়িতে এই প্ল্যান করা। তারা সুন্দর একটা পার্কে গিয়ে বসলো। তিথি রুদ্রের পাশেই বসলো। তিথি রুদ্রের এক হাত ধরে তার কাঁধে মাথা রাখলো। রুদ্রের বেশ অস্বস্তি হচ্ছে। সে চেয়েও কিছু বলতে পারছে না, চুপ করে বসে রইল। একটু পর তিথি উঠে দাঁড়ালো। সে সামনের দিকটাই যাবে। রুদ্র পিছে পিছে যাচ্ছে। রিয়া এখনো সেখানে বসে আছে। সে চিন্তা করছে এর পরের ঝড়ের কথা। তিথি হঠাৎ পা মস্তে পড়ে গেল। পরে সে রুদ্রের দিকে তাকিয়ে আছে। সে যে পড়ে গেছে রুদ্রের কোনো খেয়ালই নেই। রুদ্র অন্যদিকে চেয়ে হাঁটছে। তিথির মনে পড়ে গেল সেই দিনের ঘটনা, যেদিন প্রভাতী পড়ে গিয়েছিল আর রুদ্র পাগলের মতো ছুটে গিয়েছিল। তাকে কোলে নিয়ে বাড়ি পর্যন্ত নিয়ে এসেছিল। তিথির চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। রুদ্র! তিথির ডাকে রুদ্রের হোশ ফিরে। চেয়ে দেখে তিথি পড়ে আছে। রুদ্র তিথির কাছে গিয়ে বসে। কি হয়েছে তোমার? কিছু না, তুমি রিয়াকে ডাক দাও। ওকে বলো আমাকে এখান থেকে নিয়ে যেতে। রুদ্র তিথিকে ওখানে ফেলে রিয়াকে ডাকতে যায়। রিয়া এসে তিথিকে আস্তে আস্তে উঠায়। রুদ্র ধরে নিলেই তিথি হাতের ইশারা দিয়ে তাকে ধরতে না করে। ওই দিন তিথি রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। সেদিন আর বের হয়নি, কারোর সাথে একটা কথাও বলেনি।
প্রভাতীর খুব আশ্চর্য লাগছে। তার চাচি তাকে ফোন কিনে দিয়েছে তৌকিরের সাথে কথা বলতে। আজ সকালেই সে ফোনটা হাতে পায়। সে বিয়েতে রাজি হওয়ার পর থেকে তার চাচির ব্যবহারে অদ্ভুত পরিবর্তন এসেছে। তার চাচি যেন তাকে চোখে হারায়। প্রভাতী অনেকক্ষণ ধরে ফোনটার দিকে তাকিয়ে আছে। তার খুব ইচ্ছে করছে রৌদ্রকে কল দিতে, কিন্তু রৌদ্রের নাম্বারটা যে জানা নেই তার। তখনই তার ফোনে কল আসে। প্রভাতী রিসিভ করতেই, হ্যালো, চিনতে পেরেছ? প্রভাতীর ভয়েসটা চেনা চেনা লাগলেও সে বুঝতে পারছে না। না, আপনি কে? এত জলদি ভুলে গেলে? আমি তো ওকির। আপনি আমার নাম্বার কোথায় পেলেন? তোমার চাচি দিয়েছে। ও আচ্ছা। তুমি কি বিরক্ত হচ্ছ আমি কল দিয়েছি বলে? প্রভাতী বিরক্ত হলেও সে তা প্রকাশ করলো না। কিছুক্ষণ কথা বলে রেখে দিল। প্রভাতী ভাবতে লাগলো কিভাবে সে রৌদ্রের নাম্বার জোগাড় করবে। 3 দিন হয়ে গেল তিথি রৌদ্রের সাথে দেখা করে না। যদিও এটা নিয়ে রৌদ্রের কোনো মাথা ব্যথা নেই, সে তো তার প্রভাতীকে নিয়ে চিন্তা করেই কুল পাচ্ছে না। কবে সে যাবে আর তার মনের কথা বলবে। ভাই, তিথি তোকে ওর বাসায় ডেকেছে। তিথির নাম শুনেই রৌদ্রের মেজাজটা খারাপ হয়ে গেল। উফ, তোর এই সাইকো ফ্রেন্ডটা কি আমাকে শান্তিতে বাঁচতে দিবে না রে? ওর মনে কিছু একটা চলছে ভাই, তুই প্লিজ ওর সাথে দেখা কর। রৌদ্র না চাইতেও তিথিদের বাসায় গেল তিথির সাথে দেখা করতে। তিথি রুমে যেতেই রৌদ্র কিছুটা চমকে গেল। তিথি রৌদ্রকে চেয়ারে বসতে বলে উঠে গেল দরজার দিকে, তারপর গিয়ে দরজা বন্ধ করে দিল। তিথির এমন কাণ্ড দেখে রৌদ্রের গলা শুকিয়ে যাচ্ছে। এই সাইকো মেয়ে তার সাথে কি করবে ভেবেই ভয় লাগছে তার। তিথি অডিও প্লেয়ারের কাছে গিয়ে লো ভলিউমে গান প্লে করলো। আমার পড়ানোর যা চাই তুমি তাই গো, তুমি তাই। তারপর হঠাৎ সে একদম রৌদ্রের কাছাকাছি এসে দাঁড়ালো। হঠাৎই তিথি রৌদ্রের হাত ধরে ফেললো। আমার দিকে তাকাও, দেখো তো আমাকে কালো শাড়িতে কেমন লাগছে। কালো রং না তোমার খুব পছন্দ? রৌদ্র তিথির দিকে ভালো করে তাকালো। আসলে এই মেয়েটাকে অনেক সুন্দর লাগছে। কালো শাড়ি, কপালে কালো টিপ, ঠোঁটে লাল লিপস্টিক, চোখে হালকা কাজল, খোলা চুলে অসম্ভব মায়াবী লাগছে। রৌদ্র তিথিকে দেখে মনে মনে প্রভাতীকে কল্পনা করছে পিচিটাকে না জানি কত সুন্দর লাগতো এই সাজে। তুমি কিছু বলছো না যে আমাকে কেমন লাগছে? তিথির কথায় রৌদ্রে হুঁশ ফিরল। ভালো লাগছে। তিথি রৌদ্রের হাতটা ছেড়ে দিল মুচকি হেসে। প্রভাতীর কথা চিন্তা করছো তুমি? কি ভাবছো প্রভাতীকে এমন করে সাজলে কেমন লাগবে? রৌদ্র হতভম্ব হয়ে গেল তিথির কথা শুনে। এই মেয়ে মনের কথা বুঝে কিভাবে? রৌদ্র চুপ করে রইল, কোনো উত্তর দিল না। তিথি কিছুক্ষণ চুপ করে ফ্লোরের দিকে তাকিয়ে আছে, নিজের মনে সাহস জোগাচ্ছে। কেননা এখন সে যা করবে তার জন্য তার সাহস লাগবে, ভেঙে পড়লে চলবে না। কিন্তু তার প্রচন্ড যে কান্না আসছে এই বুঝি চোখের পানি বের হয়ে যাবে। অনেক কষ্টে তিথি তার কান্না আটকালো, লম্বা একটা শ্বাস নিল। রুদ্র, তুমি প্রভাতীর কাছে ফিরে যেতে পারো, আমি তোমাকে আর আটকাবো না। আর এই কদিনের জন্য আমি দুঃখিত। আমি জানি আমার জন্য তোমাদের, বিশেষ করে তোমার অনেক ঝামেলা পোহাতে হয়েছে। রৌদ্র নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সে কি ভুল শুনছে নাকি ঠিক শুনছে? সে অবাক হয়ে তিথির দিকে চেয়ে আছে। এত অবাক হওয়ার কিছু নেই, আমিও মানুষ। আমি তোমার প্রেমে এতটাই অন্ধ হয়ে গেছিলাম যে আমার হিতাহিত জ্ঞান লোপ পেয়েছিল। আমার মনে জিদ চেপে গিয়েছিল তোমাকে পাওয়ার। কেননা ছোটবেলা থেকেই আমি যা চেয়েছি তাই পেয়েছি। তোমাকে পাবো না এটা মানতে পারছিলাম না। রৌদ্র কিছু বলতে যাবে তখনই, আমার কথা এখনো শেষ হয়নি, আমি আগে শেষ করি, তারপর নয় তুমি যা বলার বলো। রৌদ্র মাথা নাড়ালো। তুমি যখন রিয়াদের বাসায় এসেছিলে তখন থেকেই আমার তোমাকে ভালো লাগে। আর এই ভালো লাগা যে কবে ভালোবাসায় পরিণত হয়েছে তা আমি নিজেও বুঝিনি। আর এই ভালোবাসার থেকেই আমার পাগলামি শুরু। জানো, আমি রোজ তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখতাম। তুমি বারান্দায় বসে থাকতে পছন্দ করতে, আমি তোমাকে জানালা দিয়ে দেখতাম। তুমি যতক্ষণ বারান্দায় বসে থাকতে আমি ততক্ষণ তোমার দিকে তাকিয়ে থাকতাম। তোমাকে দেখার তৃষ্ণা আমার দিন দিন বেড়েই যাচ্ছিল। একদিন না দেখলে পাগল পাগল লাগতো। আমি জানি তুমি এগুলো কিছুই জানো না, এমনকি কোনোদিন খেয়ালও করোনি। তোমার যত ভাবনা সব তো প্রভাতীকে নিয়ে। তোমার চোখে পড়ার জন্য কত কি করেছি। তোমার পছন্দের রঙের জামা পরেছি যাতে একটু আমার দিকে তাকা, কিন্তু আফসোস আমার দিকে তাকিয়েও দেখোনি তুমি। এতটুকু বলে থেমে গেল তিথি। রৌদ্রের খারাপ লাগছে তিথির কথা শুনে, কিন্তু সেও যে নিরুপায়। প্রভাতীকে ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবা তার দ্বারা সম্ভব না। আমি ভেবেছিলাম তুমি পড়াশোনা নিয়ে বিজি থাকো, তাই হয়তো বা আমার দিকে খেয়াল করো না।
কিন্তু আমার ভুলটা ভেঙে গেল যখন আমি তোমাদের বাড়ি গেলাম। এখানে প্রভাতীকে দেখেই সবটা বুঝে গিয়েছিলাম। প্রভাতীর জন্য তোমার যে কেয়ার সেটা দেখে যে কেউ বুঝে যাবে, কিন্তু এটা আমি মানতে পারিনি। কেননা প্রভাতী গ্রামে থাকে, ও তেমন স্মার্টও না। আমি ভেবেছিলাম আমি তোমাকে জয় করতে পারবো, তুমি আমার ভালোবাসা দেখে প্রভাতীকে ভুলে যাবে। এটাই আমার সব থেকে বড় ভুল ছিল। তোমাকে পাওয়ার জন্য আমি এতটাই নিচে নেমে গিয়েছি যে নিজের দিকে তাকাতেই আমার লজ্জা লাগছে। নিজেকে বড্ড বেহায়া মনে হচ্ছে আমার। এই কদিন তুমি আমার সাথে ছিলে, এটার জন্য তোমাকে ধন্যবাদ। তুমি আমার সাথে থেকেও আমার সাথে ছিলে না। তোমার চোখে কোনোদিন আমি আমার জন্য ন্যূনতম কোনো অনুভূতি দেখিনি, খালি দেখেছি বিরক্ত। আমি তোমার ভালোবাসার মানুষ নাই হতে পারি, কিন্তু বিরক্তকর হতে পারবো না। আজকের পর থেকে আমি তোমাকে আর চালাবো না, তুমি মুক্ত। তিথি আর থাকতে পারছে না, তার বুক ফেটে কান্না আসছে। চোখের অবাধ্য পানিগুলোকে কোনোভাবেই থামাতে পারছে না। রুদ্র তিথির এক হাত ধরে। তুমি অনেক ভালো মেয়ে তিথি, তোমার জন্য আরো ভালো কেউ অপেক্ষা করছে, যে তোমাকে তোমার থেকেও বেশি ভালোবাসবে। তিথি রুদ্রকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দিল। আমি তোমাকে কোনো দিনও ভুলতে পারবো না, তুমি আমার প্রথম ভালোবাসা। আমার খুব হিংসে হয় প্রভাতীকে, ভালোবাসলে এত কষ্ট কেন পেতে হয়? রুদ্র কিছু বলছে না। মেয়েটা কাঁদো, কাঁদলে মন হালকা হবে। সে তিথির মায়ে হাত বুলিয়ে দিচ্ছে। এভাবে কতক্ষণ পার হলো কেউ জানে না। একটা সময়ে তিথি নিচ থেকে রুদ্রকে ছেড়ে দিল। তুমি প্লিজ এখান থেকে যাও, তোমাকে দেখে আমার কষ্ট আরো বাড়ছে। আবার দেখা যাবে আমি তোমাকে আটকে ফেলেছি। রুদ্র তিথির গাল টেনে দিল। ভালো থেকো বলেই রুদ্র হাঁটা শুরু করলো। পিছ ফিরে আর তাকালো না। তাকালে দেখতে পেত তিথির সেই মায়া ভরা মুখটা। আর এই মায়ায় যে একবার জড়িয়ে যায় সে আর বের হতে পারে না। রুদ্র যাওয়ার পর তিথি ফ্লোরেই বসে পড়লো। তিথির মা রুমে এসে তার মেয়েকে এই অবস্থায় দেখে তার বড্ড কষ্ট হচ্ছে। তিথি তার মায়ের কোলে শুয়ে রইল। এই কষ্ট থেকে বের হওয়ার উপায় তার অজানা। রুদ্র প্রথমেই রিয়াকে ফোন দিয়ে সব বলল এবং এটাও জানালো সে বাসায় আসবে না, ডিরেক্ট এখান থেকে বাড়ি যাবে। সে আর দেরি করতে চায় না, এমনিতে অনেক বাধা পড়েছে। রিয়াও আর না করলো না, কেননা এতদিন পর তার ভাইটাকে এত খুশি খুশি লাগছে। রুদ্র বাসে বসে আছে, তার আর তর্স হয়েছে না কখন সে পৌঁছাবে তার প্রভাতীর কাছে। এদিকে আয়েশা বেগম রিয়ার কাছে শুনলেন রুদ্র নাকি বাড়ি যাচ্ছে। তার মাথায় আকাশ ভেঙে পড়লো, কেননা তার বোন তাকে বারবার না করে দিয়েছে যাতে রুদ্র কোনোভাবে এখন বাড়ি না আসে। কেননা সে তৌকির আর প্রভাতের বিয়ের কথা ভাবছে। এখন রুদ্র আসলে নির্ঘাত কোনো কেলেঙ্কারি করবে। আয়েশা বেগম দ্রুত তার বোনকে ফোন দিলেন। দুবার রিং বাজার পর ফোনটা রিসিভ হলো। হ্যালো বুবু, ঝামেলা হয়ে গিয়েছে। কি হয়েছে? বুবু, রুদ্র বলে বাড়ি যাচ্ছে। মানে কি বলেছিস? তোকে না বলেছিলাম ও যাতে কোনোভাবে এখানে না আসে? আরে বুবু, আমি জানতাম নাকি? আমি রিয়ার থেকে শুনলাম রুদ্র তিথির বাসার থেকে ডাইরেক্ট বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। রবি বেগম ভেবে পাচ্ছেন না সে এখন করবেটা কি। আচ্ছা তুই ফোন রাখ, দেখছি আমি কি করা যায়। রবি বেগম ফোনটা কেটেই সালমা বেগমকে ফোন দিলেন। শোন, আমি চাচ্ছি তুই আর তৌকির কালকেই এসে পড়। আমি তৌকির আর প্রভাতীর বিয়ের ব্যাপারটা নিয়ে কথা বলতে যাচ্ছি। তুই এত তাড়াহুড়া কেন করছিস? আর প্রভাতী এখনো ছোট। আচ্ছা। সালমা বেগম আর কিছু বললেন না, তৌকিরের রুমে গিয়ে। তৌকির বাবা, শুনছি রুবি আন্টি কাল যেতে বলছে তোর আর প্রভাতীর বিয়ের কথাবার্তা বলতে। মা, মনে হচ্ছে না যে উনি জলদি করছে? হ্যাঁ রে, আমারও কেমন যেন লাগছে। আচ্ছা মা, তুমি যাও, আমি ওকে দেখছি। তৌকিরের সবকিছু কেমন যেন লাগছে, মনে হচ্ছে অনেক বড় কোনো রহস্য লুকিয়ে আছে। রুদ্র বাড়ি এসে ডিরেক্ট প্রভাতীর রুমে চলে গেল। গিয়ে দেখলো প্রভাতী ফোনে হেসে হেসে কথা বলছে। সে অবাক হলো প্রভাতীর হাতে ফোন দেখে। প্রভাতী দরজা থেকে চোখ পড়তেই আটকে উঠলো। রুদ্র ভাইয়া বলেই তার হাত থেকে ফোনটা পড়ে গেল। অপর পাশ থেকে তৌকির হ্যালো হ্যালো করেই যাচ্ছে। রুদ্রকে দেখে তার হাত পা কাঁপছে, অসম্ভব ভালো লাগছে তার। কেমন আছিস রে? প্রভাতী কিছু বলতে যাবে তখনই রবি বেগম প্রভাতীর রুমে এলেন। রুদ্রকে দেখে তার রাগ উঠে গেল। তুই আমার সাথে দেখা না করে তুমি কি করেছিস? বলেই রুদ্রকে সেখান থেকে নিয়ে গেল। তুই ফ্রেশ হয়ে নে, আমি তোকে খাবার দিচ্ছি। রুদ্র ফ্রেশ হয়ে খেয়ে নিল। তার যে আর তর্স হয়েছে না, প্রভাতী রুম থেকে বের হচ্ছে না বলে তার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে।
তখনই রৌদ্রের ফোন বেজে উঠলো। রিয়া কল দিয়েছে। হ্যালো ভাইয়া, কি অবস্থা তোর? প্রভাতির সাথে কথা হলো? আর বলিস না, মা তোর ধারের কাছেই ঘেঁষতে দিচ্ছে না। উফ, তুই তাহলে কখন বলবি? আজকালের মধ্যেই যেভাবেই হোক আমি ওকে প্রপোজ করব। আমি আর দেরি করতে চাই না। আচ্ছা ভাইয়া। বলেই ফোনটা কেটে দিল। রৌদ্র পিছে ফিরে চমকে গেল। দরজার সামনে তার মা দাঁড়িয়ে আছেন। রুহি বেগমের চোখে পানি। সে নিজেকে প্রস্তুত করছেন তার ছেলেকে আজ সব বলবেই, কিন্তু বলতে গিয়েও কোথাও যেন একটা বাধা দিচ্ছে। মা রুহি বেগম কিছু না বলে সেখান থেকে বেরিয়ে গেলেন। তার হাত পা কাঁপছে। সে এতদিন শুধু সন্দেহের বসে সব করেছিল। তার ছেলে যে সত্যি প্রভাতিকে এতটা ভালোবাসে জানা ছিল না তার। কিন্তু এই ভালোবাসার পূর্ণতা সে কোনোদিনও পেতে দিবে না। সে কোনোদিন প্রভাতিকে তার একমাত্র ছেলের বউ হিসেবে মেনে নিতে পারবে না। কেননা প্রভাতিকে দেখলেই তার মনে পড়ে যায় অতীতের সেই বিধ্বস্ত স্মৃতিগুলো, যা তাকে আজও তাড়া করে বেড়ায়। রুহি বেগম ঘুমাতে পারছেন না। রৌদ্র প্রভাতের বিয়ের কথা জানলে কিভাবে রিয়াক্ট করবেন ভাবতেই তার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। ঘড়িতে রাত 2টা বাজে 20 মিনিট। প্রভাতে পাক্কা 10 মিনিট ধরে রৌদ্রের রুমের বাইরে পায়চারি করছে, কিন্তু এই রৌদ্র বের হওয়ার নামই নেই। আর না পেরে প্রভাতী নিজ থেকেই দরজায় নক করলো। রৌদ্র দরজা খুলে ভূত দেখার মতো চমকালো। যে মেয়ে নাকি তার ধারের কাছেই আসে না, সে এসে এখন তার দরজার সামনে দাঁড়িয়ে আছে, তাও নিজ থেকে। ব্যাপারটা বড় অদ্ভুত লাগলো রৌদ্রের কাছে। ভেতরে আয় বলেই রৌদ্র দরজা থেকে সরে দাঁড়ালো। প্রভাতী ভেতরে ঢোকার পর রৌদ্র দরজা লক করে দিল, কেননা তার মা এসে দেখলে কেল্লা ফতে হয়ে যাবে। প্রভাতী চুপ করে নিচের দিকে তাকিয়ে আছে। তার কেমন যেন লজ্জা লাগছে। আজব, এখানে লজ্জা পাওয়ার কি হলো? সে নিজে ভেবেই কোল পাচ্ছে না। রৌদ্র প্রভাতীকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। এতদিন পর এত কাছ থেকে দেখছে। প্রভাতী বেশ বড় হয়েছে, কিন্তু প্রভাতী এমন লজ্জা পাচ্ছে কেন? এটা ভেবেই রৌদ্র মাথা চুলকাচ্ছে। সে কি প্রভাতীকে তার মনের কথাটা বলে দিবে? মনে মনে নিজেকে প্রস্তুত করছে। তখনই প্রভাতী বলে উঠলো, রুদ্র ভাইয়া, আমার তোমার সাথে কিছু কথা ছিল। বল। রৌদ্র ভ্রু কুঁচকে বলল। তার মেজাজটাই চড়ে গেল। মেয়েটার কথা বলার সময় পেল না। হাদারাম কোথাকার। আসলে ভাইয়া। কি, কখন থেকে ভাইয়া ভাইয়া করছিস কেন রে? তোর কি জীবনে ভাই ছাড়া আর কিছু নেই? ভাই ছাড়া দুনিয়াতে শব্দের অভাব পড়েছে রে। তুই কি ভাইয়া ভাইয়া বলার পণ করে রেখেছিস? ভাই শব্দটার উপর পিএইচডি করেছিস নাকি? কিছুটা ধমক দিয়ে বলল রৌদ্র। প্রভাতী বোকা বনে গেল। যাক বাবা, কি বলতে এলাম, আর এই ছেলে কি বলছে? মনে মনে বলল প্রভাতী। চুপ করে আছিস কেন? কি বলছিলি বল। প্রভাতী সব তাগল পাকিয়ে ফেলেছে। তার দ্বারা যে আর কিছুই বলা সম্ভব না বুঝতে পেরেছে সে। ওই নিজের সংশয় দূর করতে এসেছিল, উল্টো এখন তার মেজাজটাই বিগড়ে গেল। প্রভাতী উঠে দরজার সামনে এলো, কিন্তু দরজার সিটকানি খুলতে পারলো না। দরজার লক তার নাগালের বাহিরে। সে লাফিয়ে চেষ্টা করেও পারলো না। হঠাৎ সে খেয়াল করলো তার পিছে রৌদ্র দাঁড়িয়ে আছে, খুব কাছে দাঁড়িয়ে আছে, একদম তার কাক ঘেঁষে দাঁড়িয়েছে। প্রভাতের নিঃশ্বাস কেমন যেন ভারী হয়ে যাচ্ছে। তার পুরো শরীরে অন্যরকম এক শিহরণ কাজ করছে, আলাদা এক অনুভূতি যা আগে কখনো হয়নি। তার হাত পা অনবরত কাঁপছে। রুদ্র ব্যাপারটা বুঝতে পারছে। তার বেশ মজাই লাগছে প্রভাতের এই অবস্থা দেখে। সে ইচ্ছে করে আরো গা ঘেঁষে দাঁড়িয়েছে। তারপর হাতটা উঁচু করে দরজার লকটা খুলে দিল। দরজা খুলতেই প্রভাতী এক দৌড় দিল। রুদ্রের মুখে হাসি ফুটে উঠল। পরক্ষণেই তার মনে পড়লো প্রভাতীকে তো তার মনের কথাটাই বলা হলো না। উফ, এই মেয়ের সামনে থাকলে সব যেন ভুলে যায় কেন? মনে মনে বলল রৌদ্র। রৌদ্র বিছানায় শুয়েই ঘুমিয়ে পড়লো। এতদিন পর আরামের ঘুম দিল। প্রভাতী কোনোভাবেই স্থির থাকতে পারছে না। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে। তার কি হচ্ছে কেন যেন কোনোভাবেই তার মাথায় ঢুকছে না। 11টার দিকে হইচইয়ের শব্দে ঘুম ভাঙলো রৌদ্রের। কেউ এসেছে বলে তার মনে হচ্ছে। সে উঠে ওয়াশরুমে চলে গেল। চোখে মুখে পানি দিয়ে বাইরে বেরোলো। দেখলো ড্রয়িং রুমে তৌকির আর তার মা বসা। তৌকিরকে দেখেই রৌদ্র বেশ খুশি হয়ে গেল। সে তৌকিরই সব বলতে যাবে, তার সাহায্য করে। আর তৌকির অল টাইম তার মায়ের ফেভারিট। আরে তৌকির ভাইয়া কেমন আছো? আন্টি ভালো আছেন? তৌকির রৌদ্রকে দেখে উঠে হাঁক পড়লো। কতদিন পর তোকে দেখছি। রুদ্র বাবা, তুমি ভালো আছো? জি আন্টি। রৌদ্র তৌকিরের কাছে এসে আস্তে আস্তে বলল, ভাইয়া, আমার তোমার সাথে জরুরি কিছু কথা আছে। কি কথা? কাউকে পছন্দ করিস? আন্টিকে ম্যানেজ করতে হবে। রৌদ্র খানিকটা লজ্জা পেয়ে গেল। মানে আসলে হয়েছে, তোকে আর বলতে হবে না। তোমরা এখানে এত সকাল সকাল? কেন বাবা, তুমি জানো না?
আর তৌকির আর প্রভাতির এঙ্গেজমেন্ট? রুবি তোমাকে কিছু বলেনি? রুদ্র যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সে ঠিক শুনছে না ভুল। এত বড় একটা সত্যির জন্য সে প্রস্তুত ছিল না। তার মাথা ঘুরছে। সে এক দৃষ্টিতে তার মায়ের দিকে তাকিয়ে আছে। কি ব্যাপার, কিছু বলছিস না কেন? তৌকির বলল, রুদ্র পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে, কারো কথাই যেন তার কানে যাচ্ছে না। সে কিছু বলতে যাবে তখন রুবি বেগম তাকে টেনে ঘরে নিয়ে গেলেন। রুদ্রের চোখে পানি ছলছল করছে। মা, এগুলো কি হচ্ছে বাহিরে? তোমরা আমার সাথে মজা করছো তাই না? এখানে কোনো মজা হচ্ছে না। তৌকির আর প্রভাতির বিয়ে ঠিক করছি আমি। আশা করি তোর কোনো সমস্যা নেই। রুদ্রের ভেতরটা যে দুমড়ে মুচড়ে যাচ্ছে, এটা কি তার মা বুঝতে পারছে না? মা প্লিজ এমন করো না। আমি প্রভাতিকে ভালোবাসি। আমি ওকে ছাড়া বাঁচব না। প্লিজ মা, তুমি এঙ্গেজমেন্টটা আটকাও। আমি তোমার কোনো কথা শুনবো না। প্রভাতি শুধু আমার। আমি কিছুতেই এই এঙ্গেজমেন্ট হতে দেব না। বলেই রুদ্র রুম থেকে বের হতে নিলেই, তুই আর যদি এই এঙ্গেজমেন্টটা না হতে দিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। আশা করি তোর মাকে ভালো করে চিনিস। রুদ্র আর এক পাও আগাতে পারে না। সে পিছে ফিরে তার মায়ের দিকে অসহায় দৃষ্টিতে চেয়ে আছে। রুবি বেগম তার রুম থেকে বেরিয়ে গেলেন। আজ আটকাতে পারলেও বিয়ের আগে কোনো না কোনো কাণ্ড করবে তার ছেলে, সে তা খুব ভালো করে জানে। সকালে ঘুম থেকে উঠে প্রভাতী জানতে পেরেছে তার আর তৌকিরের এঙ্গেজমেন্ট আজকে। এটা শোনার পর থেকে সে কেমন যেন চুপ হয়ে গিয়েছে। তার ভিতর কি চলছে সে নিজেও বুঝতে পারছে না। রুবি বেগম নিজে এসে প্রভাতীকে শাড়ি পরিয়ে দিয়েছেন। প্রভাতীকে কেমন যেন প্রাণহীন মাদক লাগছে। মূর্তির ন্যায় সে রুমে বসে আছে। তৌকিরের সবকিছুতেই বেশ খটকা লাগছে। রুবি বেগম প্রভাতীকে ড্রয়িং রুমে নিয়ে এলেন। প্রভাতীকে দেখেই তৌকিরের মনটা বেশ ভালো হয়ে গেল। প্রভাতী এদিক ওদিক তাকিয়ে রুদ্রকে খুঁজছে, কিন্তু কোথাও দেখতে পাচ্ছে না। তার খুব কষ্ট হচ্ছে, এক অদ্ভুত কষ্ট। মনে হচ্ছে সে তার খুব প্রিয় কিছু হারিয়ে ফেলেছে। রুবি বেগম প্রভাতীকে নিয়ে তৌকিরের পাশে বসালেন। আন্টি রুদ্র কোথায়? ওকে ডাক দিন। না থাক, আমি যাচ্ছি। তুমি বসো, আমি যাচ্ছি। বলেই রুবি বেগম রুদ্রের রুমের দিকে পা বাড়ালেন। রুমের দরজা ধাক্কা দিতে খুলে গেল। রুদ্র ফ্লোরে খুনসুটি মেরে বসে আছে। কিছুক্ষণের মধ্যেই তার উপর দিয়ে প্রবল ঝড় বয়ে গেছে বলে মনে হচ্ছে। বড্ড অস্বাভাবিক লাগছে রুদ্রকে। রুদ্র বাবা। রুদ্রের তাকানো দেখে রুবি বেগম ভয় পেয়ে গেলেন। চোখ অসম্ভব লাল হয়ে আছে। রুবি বেগম কিছু বলার সাহস পেলেন না। সে উঠে দরজা অবধি গিয়ে আবার ব্যাক করলেন। বাবা, আমাকে ভুল বুঝিস না। আজ আমি তোকে সবটা বলবো। তোর যদি তোর মায়ের প্রতি ন্যূনতম ভালোবাসা থাকে তাহলে এই এঙ্গেজমেন্ট ভালোই ভালো হতে দে। বলেই রুবি বেগম সেখান থেকে চলে গেলেন। রুদ্র মেঝেতে বসে আছে। সে ভাবতেই পারছে না সে তার মায়াবরীকে চিরকালের জন্য হারিয়ে ফেলেছে। না, এটা হতে পারে না। তার পাগল পাগল লাগছে। আমি আমার মায়াপরীকে কারো হাতে দিবই না। বলেই রুদ্র দরজার দিকে পা বাড়ালো। দরজার কাছে গিয়েই সে থেমে গেল। তার মায়ের শেষ কথাটা মনে পড়লো। রুদ্রের চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। নিজেকে কন্ট্রোল করতে না পেরে সজোরে বাড়ি দিল দেয়ালে। রিং পরানোর সময় প্রভাতীর হাত থরথর করে কাঁপছে। সে দরজার দিকে চেয়ে আছে। ওই বুঝি রুদ্র এলো, কিন্তু না, রুদ্র আসেনি। প্রভাতী আর তৌকিরের এঙ্গেজমেন্ট হয়ে গেল। প্রভাতী নিজের রুমে যাওয়ার সময় রুদ্রের রুমের দিকে তাকিয়ে আটকে উঠলো। ঘরের অবস্থা বিধ্বস্ত, মনে হচ্ছে ভূমিকম্প হয়ে গেছে। রুদ্রের রুমটা এক কর্নারে হওয়ার জন্য ভেতর থেকে কোনো শব্দ সহজে বাহিরে আসে না। প্রভাতী রুমে ঢুকে এই চারদিকে তাকিয়ে রুদ্রকে দেখতে পেল না। সে নিজের রুমে এসে দরজা আটকে দিল। প্রভাতী রুমে গিয়ে শাড়ি টান দিয়ে খুলতে চেষ্টা করলো। পিনের সাথে বেজের শাড়িটা ছিঁড়ে গেল। এতে তার কোনো খেয়ালই নেই। শাড়ি, এই সাজ, সব কিছু তার কাছে বিরক্ত লাগছে, বিষের মতো লাগছে। তৌকির আর ওর মা ওই দিন রুদ্রের বাসায় থেকে গেল। রাত 12টায় রুদ্র বাসায় এলো। রুদ্র বাসায় ফেরার সাথে সাথে রুবি বেগম ছেলের রুমে গেলেন। রুদ্র দেখে খুব মায়া হচ্ছে। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে রুদ্রের চেহারার বিষণ্ণতা ছাপ পড়ে গিয়েছে। কিন্তু তার বিশ্বাস সবকিছু জানার পর রুদ্র সবকিছু বুঝতে পারবে। আমার তোর সাথে কিছু কথা ছিল। রুদ্র কোনো উত্তর দিচ্ছে না। সে চোখ বন্ধ করে সুবাই হেলান দিয়ে বসে আছে। তোকে আজ আমি আমার জীবনের একটা কালো অধ্যায় বলবো। রুদ্র তার মায়ের দিকে তাকালো। তোর তো মনে আছে তাই না, আমার মা যে ছোটবেলায় মারা গিয়েছিল। বাবা তার 2 মাস পরেই নতুন বিয়ে করে আনে। আমার তখন 10 বছর বয়স মাত্র, আর আয়শার 7 বছর। নতুন মা আসার পর আমরা খুশি থাকলেও সে খুশি হতে পারেনি আমাদের দেখে। আমাদেরকে নিয়ে বাবার কাছে নালিশ করত। বাবাও তার কথা বিশ্বাস করত। আমাদেরকে ইচ্ছা মতো পেটাতো, এমনকি খেতেও দিত না। ভাতের মার খেয়ে থাকতাম। এভাবেই দিন যেত থাকে। তাদের অত্যাচার বন্ধ হয়নি। আয়শা ছোট ছিল,
বিদায় মারটা আমাকেই বেশি খেতে হতো। এক নিঃশ্বাসে বললেন রুবি বেগম। রুদ্র অবাক হয়ে তার মায়ের দিকে তাকিয়ে আছে। এগুলো সে আগে জানতো না। আমার বয়স তখন 16 ছিল। আমার জীবনে নতুন আলো আসে, আমি বেঁচে থাকার মানে খুঁজে পাই। তখন আমি বুঝতে পারিনি এটাই আমার অন্ধকার জীবনের সূচনা, যার রেশ এখনো আমাকে বয়ে বেড়াতে হচ্ছে। রুদ্র কিছু বলতে যাবে তখনই, তুই কিছু বলিস না, আগে আমাকে সব বলতে দে। আমি অনেক কষ্ট করে নিজেকে প্রস্তুত করেছি। ছেলের সামনে এভাবে এসে বলা লাগবে কোনোদিন চিন্তাও করতে পারিনি। রুবি বেগম তার হাতে থাকা দুটো ছবি রুদ্রকে দেখালেন। ছবিগুলো বেশ পুরনো, অনেকটা ঝলসে গিয়েছে। রুদ্র ছবিটা হাতে নিয়ে ভালো করে দেখলো। দেখে সে চমকে গেল। তার মাথায় কাজ করছে না, এটা কিভাবে সম্ভব। ছবিতে তার মা এবং আলতাফ সাহেব, মানে তার চাচার ছবি। ছবিটি বেশ হাস্যোজ্জ্বল। আলতাফ সাহেব তার এক হাত তার মায়ের কাঁধে দিয়ে ছবিটি তুলেছে, কিন্তু ছবিটা বেশ আগের। তার মাকে অনেক ছোট লাগছে। রুদ্র তার মায়ের দিকে তাকালো। দেখেই বোঝা যাচ্ছে তার মনে হাজারো প্রশ্ন জন্ম দিয়েছে, আর এই প্রশ্নের উত্তর শুধুমাত্র তার মায়ের কাছে আছে। তখন সবেমাত্র এসএসসি দিয়েছি। বাসায় বিয়ের জন্য প্রচুর প্রেশার দিচ্ছিল, মারধরও করছিল, কিন্তু আমার একটাই কথা ছিল, আমি আমার পড়ালেখা চালিয়ে যাব। কেননা আমার ছোট বোনটাকেও আমার দেখতে হবে। ক্লাস 8-এর পর তারাই আমার পড়ার খরচ বন্ধ করে দেয়। আমি এই মানুষের বাসায় গিয়ে টুকটাক কাজ করে যেই টাকা পেতাম, সেটা দিয়েই নিজের পড়ালেখার খরচটা চালাতাম। পড়ালেখায় ভালো হওয়ার জন্য স্যাররা বেশ সাহায্য করতো আমাকে, বেতনটাও হাফ নিত। তখন সবেমাত্র কলেজে উঠি। একদিন আব্বার বিপি হাই হওয়ার জন্য রাস্তায় পড়ে যায়। তখন একটা লোক তাদের বাসায় নিয়ে আসে। লোকটা হলো তোর বড় চাচা আলতাফ সাহেব। প্রথম দিনে সে কেমন যেন আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। দেখেও আমার থেকে বেশ বড় মনে হয়েছিল, কিন্তু আশ্চর্যের ব্যাপার, ওই দিনের পর থেকে সে আমার বাসায় সামনে দিক দিয়ে ঘুরঘুর করত। আমি প্রায়ই তাকে দেখতাম, সে আমার দিকে একইভাবে তাকিয়ে থাকতো। এভাবেই কেটে যায় 1 মাস। একদিন সে আমার কলেজের সামনে এসে দাঁড়িয়ে আছে। আমি তাকে দেখে অবাক। আমি বের হতেই সে আমাকে ডাক দিল। তার নাকি আমার সাথে কিসের কথা আছে। আমি কি বলবো ভেবে পাচ্ছিলাম না, কিন্তু তার কথা কেন যেন খুব শুনতে ইচ্ছে করছিল। তখন বয়সটাও আমার কম ছিল। সেদিন সে আমাকে প্রথমবারের মতো ভালোবাসি কথাটা বলে। আর এর আগেও অনেক ছেলে আমাকে বলেছে, কিন্তু তার বলাটা ছিল অন্যরকম। তার ওই ভালোবাসি শব্দটা শুনেই যেন আমি তার প্রেমে পড়ে যাই, একদম কঠিন প্রেম। ওই দিনের পর থেকে আমাদের যাত্রা শুরু হয়। আমি নতুন করে বাঁচার মানে খুঁজে পাই। আমার মনে হয় আলতাফই আমার সুখের চাবিকাঠি। তার সাথে আমার জনম জনম পার করে দিতে পারবো। এভাবে কেটে গেল 3টে বছর। আমার বয়স তখন 19 আর তার বয়স 30। তার বাসাতেই বিয়ের চাপ দিচ্ছিল। সে বলছিল সে বাসায় আমাদের কথা বলবে। এতটুকু বলেই রবি বেগম জোরে জোরে নিঃশ্বাস নিলেন। এরপরে সত্যটা বলার মতো সাহস হচ্ছে না তার। সে নিজেকে নিজে বোঝাচ্ছে। রোদও এক দৃষ্টিতে তার মায়ের দিকে চেয়ে আছে, সে কিছু বলছে না। আলতাফের ভালোবাসা আমি এতই মুগ্ধ ছিলাম। একটা মানুষ এতটা ভালোবাসতে পারে, তাকে না দেখলে আমি কোনোদিনও জানতেই পারতাম না। তার প্রতি ছিল আমার অন্ধবিশ্বাস। সে আমাকে ভরসা দিয়েছিল সে আমাকে বিয়ে করবে। আমি তার ভালোবাসা এতটাই মগ্ন ছিলাম যে আমার হিতাহিত জ্ঞান লোপ পেয়েছিল। আর আমরা আমাদের জীবনের সবথেকে বড় ভুল করে বসি। তখন বুঝতে পারিনি এই ভুলের পরিণাম কতটা ভয়ানক হতে পারে। তার 2 মাস পরের কাহিনী। আলতাফ আমার সাথে দেখা করতে আসে। তাকে কেমন যেন বিধ্বস্ত দেখায়, চোখের নিচে কালি, মনে হয় কত কাল ধরে ঘুমায়নি, খুব ক্লান্ত সে। সেদিন সে আমার হাত ধরে বলে সে আমাকে বিয়ে করতে পারবে না। সে তার মাকে আমার কথা বলতে গিয়েছিল, কিন্তু তার মা রাজি হয়নি, এমনকি আমাকে দেখতেও চায়নি। আলতাফ তখন ছোট ছিল। তখন সে তার বোনকে প্রতিজ্ঞা করেছিল যে তার বোনের মেয়েকেই তার বড় ছেলের বউ করে আনবে। রবি বেগমের গলা দিয়ে কথা বের হতে চাচ্ছে না, কেমন যেন আটকে যাচ্ছে। আজ এতগুলো বছর পরও তার এইসব মনে পড়লে তার ভেতরটা দুমড়ে মুচড়ে যায়। আলতাফ তার মায়ের ওপর কথা বলতে পারতো না। সে সেদিন আমার হাত ধরে অনেকই কান্নাকাটি করেছিল, অনেক কেঁদেছিল। সেদিন তার কষ্ট দেখে আমার একদমই কষ্ট লাগছিল না, নিজের ভাগ্যের ওপর হাসি পাচ্ছিল। এই জীবনের আমার না পাওয়ার খাতাটা কি কোনোদিনও পূর্ণ হবে না? সেদিন আমাকে তার অসহায়ত্বের কাহিনী শুনিয়ে বিদায় নিয়েছিল। আর তার সাথে বিদায় গিয়েছিল আমার এতদিনের সাজানো স্বপ্নগুলো।
তার সাথে ঘর বাঁধার স্বপ্ন আমার এই জন্মেও হলো না। বলেছিল ভালো থাকতে, সেদিন আমি কিছুই ভুলতে পারিনি, বলার ভাষাই নেই, হারিয়ে ফেলেছিলাম। এখানেই সব শেষ হতে পারত, কিন্তু শেষ হয়নি। দিনের পর দিন যেতে লাগলো, আর আমার মধ্যে কিছু অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করতে পারলাম। বমি বমি ভাব, কিছু খেতে পারতাম না, শরীরটা কেমন যেন ভারী ভারী লাগতো। আমাদের মধ্যে যে বিশেষ পরিবর্তন হচ্ছিল তা বাড়ির সবার চোখে পড়ে। পরে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, আর আমি বুঝতে পারি আমি 2 মাসে প্রেগনেন্ট। তার কষ্টে এতটাই বিভোর ছিলাম যে এগুলো আমার মাথায় আসেনি। তারপর শুরু হয় কালবৈশাখী জ্বর, আমার উপর দিয়ে চলে অমানবিক অত্যাচার। আমাকে নষ্টা, বেশ্যা, অনেক কিছু বলেই গালি দিতে থাকে। আমি পাগলের মতো হয়ে যাই। তারা আমাকে আর আমার বোনকে বাসা থেকে বের করে দেয়। আমরা যেন মাঝ সমুদ্রে এসে পড়েছিলাম। আমি কোনো কুল কিনারা পাচ্ছিলাম না। তখন আমার কাছে একটাই রাস্তা ছিল, আলতাপের কাছে যাওয়া। আমি শুধু আলতাপের ওর কাছ থেকে ঠিকানা একবার শুনছিলাম। আমার কাছে কিছু টাকা ছিল, সেই টাকা দিয়ে বেরিয়ে পড়ি আলতাপের খোঁজে। গ্রামের এক চাচার সাহায্য নিয়ে ঢাকায় চলে যাই। অনেক কষ্টে আলতাপের বাসার খুঁজে বের করি। সারাদিন না খাওয়া জীবন, যায় অবস্থা। আলতাপের বাসার সামনে গিয়ে দেখি খুব সুন্দর করে লাইটিং পুরো বাসা জুড়ে। আমার মনে কেমন যেন সিট করে উঠল। একটু পর দেখি গাড়ি থেকে বিয়ের কনে নামছে। ওকে দেখে আমি চিনে ফেললাম, কেননা এর আগেও আমি ওর ছবি দেখেছিলাম। আমি সীমার কাছে গিয়ে তার সাথে আলাদা করে একটু কথা বলতে চাইলাম। তার সাথে শুধু তার একটা বোন ছিল। তারা দুজনেই আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো। আমি সীমার পা ধরে বসে পড়লাম। আমার বাচ্চাটার জন্য ভিক্ষা চাইলাম তার কাছে, কিন্তু সে দিল না। আমি আর আমার আলতাপের সম্পর্কের কথা বললাম, কিন্তু সে কোনোভাবেই তার ভালোবাসার মানুষকে হারাতে রাজি না। উল্টো আমাকে যা না তাই বলা শুরু করলো। বুঝতে পারলাম তাকে বলে কোনো লাভ নেই। আমি সোজা আলতাপের বাসায় ঢুকে পড়লাম। সেখানে যে এক প্রকার চিৎকার করেই সব বলতে লাগলাম, কিন্তু আলতাপকে পেলাম না। ওই দিনই তোমার বাবার সাথে আমার প্রথম দেখা। তোমার দাদি সব শুনে আমার ওপর দয়া করলেন না। এমনকি আমি কাজের মেয়ে হয়েও থাকতে রাজি ছিলাম, তাও তারা আমাকে তাড়িয়ে দিল। তোর দাদি আমাকে এতই জোরে ধাক্কা দিয়েছিল যে আমার পেটে আঘাত লাগলো খুব জোরে। আমি চিৎকার করতে লাগলাম। তখন তোর বাবা আমাকে আর আমার বোনকে নিয়ে সেখান থেকে বেরিয়ে হসপিটালে গেলেন। হসপিটালে নিয়ে যাওয়ার পর জানতে পারলাম আমার বাচ্চাটা আর নেই। সব শোক যেন একসাথেই এসে আমাকে ঘিরে ধরেছিল। আমি কেমন যেন পাথর হয়ে গিয়েছিলাম। এইদিকে আলতাপ আর ওইদিকে সীমার বিয়েও হয়ে গিয়েছে। সব হারিয়ে আমি সর্বান্ত হয়ে গেলাম। মনে হলো এই জীবন রেখে লাভটা কি আমার। কিন্তু তখন মনে পড়লো আমি না থাকলে আমার বোনটার কি হবে। রবি বেগম এবার ফ্লোরে বসে পড়লেন। রোদ্রু তার মায়ের পাশে এসে বসলো। এতগুলো সত্যি একসাথে শুনে তার মাথা ঘুরছে। এতটা কষ্ট করেছে তার মা। রবি বেগম আবার বলতে শুরু করলেন, আমার জীবন এখানেই থেমে থাকেনি, নতুন জ্বরের প্রস্তুতি নিচ্ছিল। তোর বাবা আমাকে আর আয়শাকে তার এক বন্ধুর বাসায় থাকার জায়গা করে দেয়, কিন্তু আমাদের খেয়াল রাখছিল। এভাবে কেটে গেল 6 মাস। তোর বাবা আমাদের এত খেয়াল রেখেছিল যেন আমি তার খুব চেনা। কিন্তু একদিন ঘটলো এক অদ্ভুত ব্যাপার। সে আমাকে এসে সরাসরি বিয়ের প্রস্তাব দিল। সেদিন আমি রাজি হয়ে গেছিলাম। কোনো কিছু না ভেবেই তাকে বিয়ে করে ফেলি। তখন আমার মাথার উপর একটা ছাদ দরকার। বিয়ের পর সে আমাকে তার বাসায় নিয়ে যায়। আমাকে দেখে আলতাপ সব থেকে বেশি অবাক হয়। ওই দিন আমি এটা জানতে পারলাম আলতাপ কিছুই জানে না আমার আর তার বাচ্চার ব্যাপারে। আমাকে দেখে তোর দাদি চিৎকার শুরু করে দিলেন। সে আমাকে মেনেই নিবে না, মানতে হলো। কিন্তু তোর বাবার জিদের কাছে হার মানতে হলো। আলতাপ আর সীমাকে সেদিনের পর একসাথে দেখে আমার ভিতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। তার উপর তোর দাদির খোঁটা তো আছেই। তোর বাবার আচার আচরণ আমার যেন কেমন লাগলো। সীমার সামনে এসে আমার সাথে খুব ভালো, কিন্তু বন্ধ দরজার ভিতরে সে শুধু তার স্বামীর অধিকারটুকুই ফলাতো। এই জন্য এক নতুন আজাব শুরু হয় আমার জন্য। একদিন আমি আলমারি পরিষ্কার করার সময় আলমারি থেকে সীমার ছবি আর একটা ডায়েরি পাই। সেই ডায়েরিতে লেখা ছিল অনুভূতির কথা, তার প্রথম প্রেম সীমার কথা। ওই দিন এত বড় ধাক্কা খেয়েছিলাম, মনে হলো আমার পুরো পৃথিবীটাই থমকে। সম্পর্কের মারপ্যাচ যে এতটাই ভয়ঙ্কর হতে পারে তা আমি ধীরে ধীরে উপলব্ধি করতে পারছিলাম। ওই দিন আমি তোর বাবাকে নিয়ে এই একটাই প্রশ্ন করলে সে প্রথমবার আমার গায়ে হাত তুলে। সে আমাকে বিয়ে করেছিল শুধুমাত্র আলতাপকে জ্বালাতে, কেননা আলতাপের জন্য সে সীমাকে পায়নি।
সীমা বরাবরই আলতাফকে ভালোবাসতো। সে চেয়েছিল আমাকে হাতিয়ার বানিয়ে আলতাফকে জ্বালাবে, কিন্তু সে যে তখনও সীমাকে ভালোবাসে তার চোখ দেখে আমি বুঝতে পেরেছিলাম। আমি মুখ বুঝে সব মেনে নিই, কেননা আমার যাওয়ার জায়গা নেই। তার আয়শাকেও যে আশ্রয় দিতে হয়েছিল। সেদিনের পর থেকে তোর বাবা আর আমার সম্পর্ক যেন কেমন হয়ে গিয়েছিল। কেটে গেল আরও 8টা মাস, আর আমার মধ্যে আমি পরিবর্তন দেখতে পেলাম। বুঝতে পারলাম আমি মা হতে চলছি। এই খবর শুনে সবাই বেশ খুশি হলেন। তোর বাবার মাঝেও পরিবর্তন দেখতে পেলাম। এই দিকে সীমা পাগল হয়ে গেল বাচ্চা নেওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই কনসিভ হচ্ছিল না। এই ডাক্তার ওই ডাক্তার দেখিয়েও লাভ হচ্ছিল না। কাঁদতে কাঁদতে সেদিন পার করেছিল। তার এই অবস্থা দেখে তোর বাবা আমার কথা ভুলেই গেলেন। তার সুখে যেন সে কাতর। আর আলতাফ সে তো একটা পুতুল মাত্র, তাকে আমার পাথরের মূর্তি মনে হতো। কোনো কিছু যেন তার মনে কোনো অনুভূতি জাগাতে পারতো না। দেখতে দেখতে আমার ডেলিভারির সময় এসে পড়লো। রুহি বেগমের ঠোঁট কাঁপছে। সেদিন আমার যমজ সন্তান হয়েছিল, তুই আর তোর ভাই। বিশ্বাস কর, আমি শুধু তোকেই কুলে নিতে পেরেছিলাম। আমার আরেকটা সন্তানকে তোর বাবা সীমাকে দিয়ে দিয়েছিল। ওই দিন আমি চিৎকার করে কেঁদেছিলাম। ওই দিন মনে হয়েছিল তার থেকে খারাপ মানুষ আর নেই। আমি যদি এটা না মানি তাহলে নাকি আমাকে ডিভোর্স দিয়ে দেবে। সেদিন সব কিছু মুখ বুঝে মেনে নিয়েছিলাম। এরপর সে আমাকে নিয়ে টাঙ্গাইল শিফট হয়ে যায়, যাতে আমি সীমার থেকে বাচ্চা না নিতে পারি। তোর বাবার থেকে আমি আলাদা থাকতে শুরু করি, আলাদা রুম, সব কিছু থেকে তার থেকে দূরে থাকতে। কেটে যায় 4টে বছর। এবার রুহি বেগম হু হু করে কেঁদে ফেললেন। রুদ্র তার মাকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু সে জানতো না যে তাকে আরো একটা সত্যের সম্মুখীন হতে হবে। একদিন খবর আসে তোর ভাই ছাদ থেকে পড়ে গিয়েছে। এটা শুনে আমি পাগলের মতো হয়ে গেলাম। তোর বাবা না পেরে আমাকে হসপিটালে নিয়ে গেল, কিন্তু শেষ রক্ষা হলো না রে। আমার ছেলেটা মরে গিয়েছিল। ওই দিন প্রথম আমি তোর বাবাকে থাপ্পড় মেরেছিলাম, তার জন্য আমার ছেলেটা মরে গেল। আমি আমার 2টো সন্তানকে হারিয়েছি। এরপর থেকেই আমি আর ওই বাড়ি কোনো যোগাযোগ রাখিনি। তোর বাবাও কেমন যেন চুপচাপ হয়ে যায়। সীমাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হয় ট্রিটমেন্ট করার জন্য। আল্লাহর দোয়ায় কবুল করেছিল, তাই তো প্রভাতির জন্ম হয়। প্রভাতির জন্মের ঠিক 6 বছর পর তোর চাচা চাচি মারা যায়। তোর চাচার সুখে কাতর হয়ে তোর দাদিও না ফেরত এসে চলে যায়। প্রভাতির যাওয়ার কোনো জায়গা থাকে না। তখন তোর বাবা ওকে নিয়ে আসে এখানে। আমাকে বলেছিল আমি যাতে ওর খেয়াল রাখি, কিন্তু কোনোভাবেই আমি ওকে মন থেকে মেনে নিতে পারছিলাম না। ওকে দেখেই আমার স্বপ্ন মনে পড়ে যায়। ওর মধ্যে আমি সীমাকে দেখতে পাই। রুহি বেগম হু হু করে কেঁদে ফেললেন। সবকিছু শুনে রৌদ্র স্তব্ধ হয়ে বসে আছে। এত কিছু ঘটে গিয়েছে তার মায়ের জীবনে, এত কষ্ট, আর সে কোনো কিছুই জানতো না। আমি তোর সাথে প্রতিভাকে দেখতে পারবো না রে। আমার খালি মনে হয় ও তোকে আমার থেকে আলাদা করে দেবে। আমি সব কিছু হারিয়েছি বাবা, তোকে হারাতে পারবো না। ও তো ওর মায়েরই মতো। ওর মাও তো আমার থেকে আলতাফকে কেড়ে নিয়েছিল। কত মিনতি করেছিলাম, পায়ে পর্যন্ত ধরেছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। তুই তোর মায়ের জন্য এতটুকু করতে পারবি না? আমার যে তুই ছাড়া আর কেউ নেই। মা, তুমি শান্ত হও প্লিজ। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তুমি যা চাও তাই হবে। আমি তোমাকে কষ্ট দেব না। খুব সহজে রৌদ্র এটা বলে ফেললেও তার ভেতরটা যে তোলপাড় শুরু হয়ে গিয়েছে, এটা তো আর কিছুই বুঝলো না। রুহি বেগম যেন আশার আলো দেখতে পেলেন, তার ছেলে তাকে ছেড়ে যাবে না। মা, তুমি ঘুমিয়ে পড়ো। রুহি বেগম তার ছেলেকে আদর করে দিয়ে রুমে চলে গেলেন। রৌদ্র আস্তে আস্তে সিঁড়ি বেয়ে ছাদে গেল। ছাদের কর্নারে গিয়ে হেলান দিয়ে বসলো। কি অদ্ভুত ব্যাপার, তার মায়ের জন্য বুক ফেটে যাচ্ছে। এতগুলো বছর তার মা কতটা কষ্ট পেয়েছে, কিন্তু এত কিছুর মধ্যে তার আর প্রভাতির দোষটা কোথায়? সবকিছুরই আবার পুনরাবৃত্তি ঘটছে। রৌদ্র তার বড় চাচার কথা চিন্তা করছে। সেও কি তার মতো অসহায় হয়ে পড়েছিল সেদিন? আজ সে সম্পর্কের মারপেঁচে আটকে গিয়েছে। এটার থেকে বের হওয়ার সাধ্য তার নেই। যে কোনো একটা তো তার বেছে নিতেই হবে। কি অদ্ভুত, তার সব থেকে হার। এই হার মেনে বেঁচে থাকাটা যে কতটা কষ্টের, সেটা শুধুমাত্র হেরে যাওয়া মানুষই বুঝতে পারে। সে একটা কঠিন সিদ্ধান্ত নিল। সে কোনোদিন তার ভালোবাসার কথা প্রভাতিকে বলবে না। থাকুক না তার ভালোবাসাটা না বলা। তার চোখ বেয়ে পানি ঝরছে, তার খুব ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে, কিন্তু না, ছেলে মানুষের কাঁদতে নেই, তাকে যে শক্ত হতে হবে। নির্ঘুম রাত কেটে ভোরের আলো ফুটে উঠল, কিন্তু এই আলো তার কাছে বিষের মতো লাগছে। সে যে এতক্ষণ যে ছাদে ছিল খেয়ালই করেনি। রুমে যাওয়ার পর সে দরজা লাগিয়ে শুয়ে পড়লো। কিছুক্ষণ পর রুহি বেগম তার রুমে এলেন, রৌদ্রের মাথার কাছে বসলেন।
বাবা তুই ঠিক আছিস তো? তুই এমন করলে তৌকির ওরা কি ভাবে বলতো? ওদের তো সন্দেহ হবে। তুই প্লিজ একটু স্বাভাবিক হ। আর তিথি তো খুব ভালো মেয়ে, তুই ওর সাথে এমন কেন করছিস? রোদ্র তার মায়ের কথা কোনো জবাব দিলেন, কেননা তার সবকিছুই খুব বিরক্ত লাগছে। এদিকে তৌকির আর ওর মায়ের যাওয়ার সময় হয়ে গিয়েছে। তৌকিরের সবকিছু বেশ অস্বাভাবিক লেগেছে, যদিও কারোর সামনে কিচ্ছু বলে না। তৌকির আর সালমা বেগম যাওয়ার সময় প্রভাতির রুম থেকে বেরোলো। প্রভাতিকে দেখেই তারা চমকে গেল। মাত্র এক রাতে এই মেয়েটার কি হাল হয়ে গেল। চোখ মুখ শুকিয়ে গিয়েছে, মুখে বিষাদের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। সালমা বেগম কিছু জিজ্ঞেস করতে গেলেও তৌকির আটকে দিল তাকে। তারা সেদিন সেখান থেকে চলে গেল। এক সপ্তাহ পর প্রভাতী আর তৌকিরের বিয়ে ঠিক হলো। এটা রিয়ার জানার পর তার মাথা ঘুরে গেল। এটা কিভাবে সম্ভব? সে রুদ্রকে সাথে সাথে ফোন করে দিল। একবার দুইবার রিং বাজার পরও ফোনটা রিসিভ করলো না। রিয়া কল দিতেই থাকলো। রুদ্র না পেয়ে ফোনটা রিসিভ করলো। ভাই, এগুলো কি শুনছি আমি? তুই না ওকে প্রপোজ করবি, তাহলে ওর বিয়ে কিভাবে ঠিক হতে পারে? রুদ্র চুপ করে আছে। ভাই বল না আমাকে কি হয়েছে, এমন কেন করছিস? রুদ্র বাচ্চাদের মতো কেঁদে ফেললো, শুধু কেঁদেই যাচ্ছে। রিয়ার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, কেননা রুদ্রকে তো আপন ভাইয়ের থেকেও বেশি তার বেস্ট ফ্রেন্ডও সে। আমি কাল আসছি ভাই, তুই ধৈর্য ধর। বলেই ফোনটা কেটে রিয়া তার মায়ের রুমে চলে গেল। মা, আমার সাথে তোমার কথা আছে, আশা করি তুমি আজ সব সত্যিটা বলবে। আয়েশা বেগম অবাক হয়ে গেলেন মেয়ের কথা শুনে। মা, খালামণির প্রভাতির সাথে কি সমস্যা আমাকে একটু বলবে? আজ তুমি যদি আমাকে এটা না বলো, এরপর কিন্তু নিজেই আফসোস করবা। আয়েশা বেগম আর চুপ থাকতে পারলো না, সে সবটা বলে দিল রিয়াকে। রিয়া সব শুনে বড় একটা ধাক্কা খেলো। রাত 2টা বাজে, রোদ্দু তার রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে। আর 5 দিন বাদে তার মায়াপরের বিয়ে, ভাবতেই তার বুকে চিনচিন ব্যথা শুরু হয়ে গেল। হঠাৎ কেউ এসে তাকে পিছন থেকে জড়িয়ে ধরলো, একদম আষ্টে পিষ্টে জড়িয়ে ধরলো। রুদ্র বুঝে গেল এটা আর কেউ না, প্রভাতী। সে চোখ বন্ধ করে প্রভাতীর স্পর্শ অনুভব করলো। তারপর না চাইতেও সে নিজেকে প্রভাতীর থেকে ছাড়িয়ে নিল। কি হয়েছে তোর? এভাবে ধরে আছিস কেন? আমি এই বিয়ে করব না রুদ্র ভাই, আমি এই বিয়ে করব না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। কেন পারবো না নিজেও জানি না, কিন্তু আমি তোমার সাথে থাকতে চাই। আমার মধ্যে তোমার জন্য এক অদ্ভুত অনুভূতি কাজ করে, আর দিন দিন তা বেড়েই চলছে। কি হচ্ছে, কেন হচ্ছে, আমি এত কিছু জানি না। আমি শুধু তোমার কাছে থাকতে চাই। আমি এই বিয়ে করব না। এক নিঃশ্বাসে বলে ফেললো প্রভাতী। রৌদ্র আকাশ থেকে পড়ছে প্রভাতীর কথা শুনে। সে খুশি হবে না কি করবে বুঝতে পারছে। আর এত বছরের ভালোবাসার মানুষটা নিজ থেকে এসে তাকে বলছে। তার ইচ্ছে করছে প্রভাতীকে জড়িয়ে ধরে একদম তার নিজের করে নিতে। তার খুব বলতে ইচ্ছে করছে, আরে পাগলি, তুই আমাকে ভালোবাসিস, এটাও বুঝতে পারছিস না? কিন্তু বলতে পারলো না রুদ্র। তার চিৎকার করে বলতে ইচ্ছে করছে যে সে তার মায়াপরীকে কতটা ভালোবাসে, কিন্তু তার হাত পা বাঁধা। তার নিজেকে আজ সব থেকে অসহায় মানুষ মনে হচ্ছে। রুদ্র অনেক কষ্ট করে নিজেকে কন্ট্রোল করে উল্টো দিকে ঘুরে গেল, নিজের চোখের জল মুছল। তুই আর কোনোদিন এসব কথা বলবি না, মানুষ খারাপ বলবে। তুই না আমার ভালো প্রভাতী, আর কদিন বাদে তোর বিয়ে। তুই এখন এগুলো আবল তাবল কি বলছিস? চুপ করে নিজের বিয়ে নিয়ে ভাব। আর তোকে খুব ভালো ছেলে, তুই এতদিন আমার সাথে ছিলি তো, তাই এমন হচ্ছে, আর কিছু না। তুই এখান থেকে এখন যা, আর বিয়ের জন্য প্রস্তুত হ। প্রভাতী এমনটা আশা করেনি রুদ্রের কাছ থেকে। প্রভাতী কিছু বলতে যাবে তখনই রুদ্র একটা ধমক দিল। যা, নিজের রুমে যা, আর কিছু বলবি না। প্রভাতী ভয় পেয়ে নিজের রুমে চলে গেল। রুদ্র শরীর যেন কোনো শক্তি পাচ্ছে না, তার হাত পা কাঁপছে, কেমন যেন যন্ত্রণা হচ্ছে। এই যন্ত্রণা সে নিতে পারছে না, সবকিছু ঝাপসা দেখছে। ছোট থেকে যাকে এতটা ভালোবেসেছে, আজ থেকে প্রত্যাখ্যান করছে সে। তার ভেতরটা যেন চিৎকার করে বলছে, রুদ্র, তোর মায়াপরি তোকে ভালোবাসে। তার কানে শুধু প্রভাতীর কথাগুলো বাজছে। রিয়া সকাল 10টার মধ্যে এসে হাজির রুদ্রদের বাসায়। আয়েশা বেগম এসছেন। রিয়া এসেই রুদ্রের রুমে যায়। রুমটা ধাক্কা দিতেই খুলে যায়। ভেতরে ঢুকতেই সে জোরে একটা চিৎকার দেয়। রিয়া দেখলো রুদ্র ফ্লোরে পড়ে আছে, মাথার কাছে রক্ত। রিয়ার চিৎকার শুনে বাসার সবাই রুদ্রের রুমে এসে পড়লো। রুদ্রকে কোন রকম বিছানায় শুইয়ে রিয়া ডাক্তারকে ফোন দিল। রবি বেগম তো কান্নাকাটি শুরু করে দিয়েছে। প্রভাতী স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। ডাক্তার এসে রোদের ট্রিটমেন্ট করলো।
উনি খুব স্টেজে আছেন আর ওনার বিপি হাই হয়ে গিয়েছিল। খাবার দাবারও তো ঠিকমতো হচ্ছে না মনে হচ্ছে, আবার ঘুমও কম হচ্ছে। ওনার শরীর অনেক বেশি দুর্বল হয়ে গিয়েছে, তাই মাথা ঘুরে পড়ে গেছেন এবং তখনই কোথাও বাড়ি খেয়েছেন। উনি কোনো কিছু নিয়ে খুব চিন্তিত। ওনার খেয়াল রাখবেন, বেশি স্ট্রেস দিবেন না। ডাক্তার যাওয়ার পর রোদ্রের আস্তে আস্তে জ্ঞান ফিরল। এখন ভাইয়াকে একা থাকতে দাও, সবাই চলে যাও, ভাইয়ার রেস্ট দরকার। সবাই রিয়ার কথা মেনে চলে গেল। রিয়া রোদ্রের পাশে বসে আছে। সবাই যাওয়ার পর রিয়া দরজাটা আটকে দিল। কেমন আছিস ভাইয়া? রোদ্র মলিন একটা হাসি দিল। মাথায় ব্যথা করছে? রোদ্র তাচ্ছিল্যের হাসি দিয়ে, মনের ব্যথাটাই কেউ দেখলো না, আমার মাথার ব্যথা। তুই এমন কেন করছিস? শুধু শুধু নিজেকে কষ্ট দিচ্ছিস। শুধু শুধু না রে, কপালটাই আমার এমন। কপালের দোষ দিয়ে লাভ নেই। আমি সব জেনে গিয়েছি মায়ের কাছ থেকে। তোর মনে হচ্ছে না তুই খালামণির কথা শুনে ভুল করছিস? মায়ের কথা না শুনে উপায় কি? আর প্রভাতী, ওই মেয়েটা কোনোদিন মায়ের আদর পেয়েছে? পায়নি। আর আমার মা ওকে কোনোদিন মেনে নেবে না। সালমা আন্টি খুব ভালো রে, জানিস? আর তোকেরও তো খুব ভালো। ও সুখে থাকবে, আর ওর বয়সও কম, ঠিক মানিয়ে নেবে। তুই তোর মনের কথা ওকে কোনোদিন বলবি না? না। রিয়ার কষ্টে কান্না আসছে। সে কিছু না বলেই সেখান থেকে উঠে যেতে নেয়। জানিস, কাল রাতে মায়াপরি আমাকে তার মনের কথা বলেছে। সে আমার কাছে কাল তার ভালোবাসার দাবি নিয়ে এসেছিল। জানিস, পিচ্চিটা এটাও বোঝে না সে আমাকে ভালোবাসে। এটা শুনে রিয়া থমকে গেল। তুই ওকে? ঠিক ধরেছিস, আমি ওকে ফিরিয়ে দিয়েছি। ওকে গ্রহণ করার ক্ষমতা যে আমার নাই। বাচ্চাটা বড্ড কষ্ট পেয়েছে। রিয়ার এবার রাগে গা কাঁপছে। মনে হচ্ছে সবটাকে মেরে তক্তা বানাতে পারলে তার ভালো লাগতো। ঢং শুরু করেছে এক একজন। রিয়া উঠে সেখান থেকে যেই দরজা অব্দি এলো। রিয়া শোন। রিয়া পিছে ফিরে তাকালো। একতরফা ভালোবাসায় নিজেকে বুঝ দেওয়া যায় যে আপন মানুষটা আমাকে ভালোবাসে না, কিন্তু যখন আপন মানুষটাও আমাকে ভালোবাসে, কিন্তু ভাগ্যের কারণে আপনের থেকে হারাতে হচ্ছে, এমনকি আপনি তাকে নিজের মনের কথাও বলতে পারিনি, তখন নিজেকে সান্ত্বনা দেওয়ার উপায় জানিস? আমার খুব দরকার রে। রৌদ্রের কথা শুনে রিয়া কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। প্রভাতী জানালার কাছে দাঁড়িয়ে ভাবছে, তার উপস্থিতি রৌদ্রকে এতটা কষ্ট দিয়ে সে যত তাড়াতাড়ি সম্ভব এই বাসা থেকে চলে যাবে। রৌদ্রের সুস্থ হতে হতে বিয়ের দিন এসে পড়ল, কিন্তু রবি বেগম রিয়াকে নিয়ে বেশ চিন্তায় আছে। তার মতিগতি একদম ভালো লাগছে না। তার মনে হচ্ছে রিয়া কোনো একটা ঝামেলা পাকাবে, তাই যথাসম্ভব সে রিয়াকে চোখে চোখে রাখছে। বিয়ের একদিন আগে রৌদ্রের বাবা শরীফ সাহেব এসে পড়লেন। তাকে দেখে রবি বেগম যে তেমন একটা খুশি হলেন না। তিনি রৌদ্রের রুমে গেলেন। কেমন আছিস বাবা? রৌদ্রের আজ তার বাবাকে দেখে রাগ লাগছে। সে তার বাবার সাথে একটা কথাও বলল না। শরীফ সাহেব কিছু একটা আন্দাজ করতে পারলেন। তিনি রুমে এসে, প্রভাতীর বিয়ে আর তুমি আমাকে আজকাল জানিয়েছো, ব্যাপারটা একটু বেশি বেশি হলো না? তুই আমাকে প্রমিস করেছিলি প্রভাতীর দায়িত্ব আমার, আর আমি যা বলবো তাই হবে। শরীফ সাহেব তার স্ত্রীর দিকে তাকিয়ে আছেন। তার আজ খুব অপরাধ বোধ হচ্ছে। তার পরিবারের আর তার জন্যই রবি বেগম এমন কঠিন হয়ে গিয়েছেন। তুমি রুদ্রকে সব বলে দিয়েছো তাই না? রুদ্র যে প্রভাতীকে পছন্দ করত এটা তুমি জানতে না? ওকে আটকাতে সবটা বলে দিয়েছো। দেখো আবার নিজের জীবনের পুনরাবৃত্তি ঘটিও না। শরীফ সাহেবের কথা শুনে রবি বেগম স্থির চোখে তার দিকে তাকিয়ে আছেন। আজ বিকালে প্রভাতীর বিয়ে। দুপুর গড়িয়ে বিকাল হলেই কাজী সাহেব প্রভাতীর তৌকিরের বিয়ে পড়িয়ে দেবেন। এই কথাগুলো ভাবতেই রৌদ্রের চোখ গড়িয়ে পানি পড়তে লাগলো। জীবনের সমস্ত কষ্ট যেন আজ জড়ো হয়ে রৌদ্রের বুক ভেতর গেঁথে যাচ্ছে। হঠাৎ রৌদ্রের মা একটা কাজে রৌদ্রের রুমে এলেন। রৌদ্র চোখ করে খাটে বসে আছে। রবি বেগম তার ছেলের কাছে যেতেই সে উঠে দাঁড়িয়ে তার মায়ের সামনে গিয়ে মৃত স্বরে বললেন, মা, ভালোবাসার থেকে কি জিতটাই বড়? আর মা দেখো,
তোমার আমার সাথে কত মিল। তোমার ছোটবেলাও নিদারুণ কষ্টের মাঝে কেটেছে, আর আমার জীবনটাও দেখো কষ্টের বোঝা দিন দিন বেড়েই চলেছে। আমি আর সইতে পারছি না মা। বলেই রুদ্র তার মাকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে দিলেন। রুবি বেগমের বুকে কেমন যেন ধক করে উঠল। সে কোনো অন্যায় করছে না তো। রুদ্রের দুঃখের বিপরীতে তার ছেলে আর প্রগতির সুখময় জীবন ভেসে উঠল। পরক্ষণে তার মনে পড়ে গেল তার সাথে ঘটে যাওয়া সেই নির্মম দিনের কথা। প্রভাতী যদি তার ছেলেকে তার থেকে কেড়ে নেয়, আবার তার মনে হচ্ছে সে তার ছেলেকে জীবনের সব থেকে বড় কষ্ট দিচ্ছে। সে এক ধরনের দোটানায় পড়ে গেল। তার সবকিছু উলটপালট হয়ে যাচ্ছে। রুদ্রের কথার কোনো উত্তর না দিয়ে রুবি বেগম ঘর থেকে বের হয়ে গেলেন। চোখ মুখ মুছে রুদ্রও ঘর থেকে বের হলো। দুঃখের বোঝার উপর আজ তার কাজের বোঝাও আছে। প্রভাতী তৌকিরের বিয়ের ম্যানেজমেন্টের দায়িত্ব। নিজের ভালোবাসার মানুষের সাথে অন্যের বিয়ের আয়োজনের এমন গুরু দায়িত্ব পাবে, এমন কল্পনা তার মাথায় কোনো কালে আসেনি। কিন্তু এই অকল্পনীয় কাজই আজ তার করতে হচ্ছে। ভেবেই বুকের ভিতর চিনচিন ব্যথা শুরু হয়। হঠাৎ সে দেখতে পেল রুদ্র কোথাও যাচ্ছে। একা একা কেমন এলোমেলো ভাবে হাঁটছে। রুদ্রকে দেখে তার ভিতর অন্যরকম এক সাহস কাজ করছে। সে পালিয়ে যাওয়ার এক কঠিন সিদ্ধান্ত নিল। তার মনে হলো আল্লাহ রুদ্রের মাধ্যমে তাকে পথ দেখাচ্ছে। তার কেন যেন মনে হচ্ছে রুদ্র তাকে আজ ফিরিয়ে দেবে না, আর দিলেও সে ফিরে আসবে না। জোর করে হলেও সে রুদ্রের কাছেই থাকবে। ভালোবাসার মানুষটাকে পেতে এতটুকু যে তার করতেই হবে। প্রভাতী যখনই পেছনের দরজা দিয়ে বের হবে, তখনই রুবি বেগম তাকে দেখে ফেললেন। রুবি বেগমকে দেখে আজ তার ভয় হচ্ছে না। আজ কেউ তাকে বাধা দিতে পারবে না। রুবি বেগম তাকে টেনে ঘরে নিয়ে গেলেন। রিয়া তা দেখে ফেললো। দেখার সাথে সাথে সে তৌকিরকে কল দিল। কই যাচ্ছিলি তুই? রুদ্রের কাছে। প্রভাতীর এমন উত্তর শুনে রুবি বেগম যেন আকাশ থেকে পড়লেন। সে এই প্রভাতীকে চিনে না। তার চোখে মুখে কি যেন একটা ফুটে উঠছে। ততক্ষণে শরীফ সাহেব এসে হাজির। দেখো, তোমার ভাতিজি পালিয়ে যাচ্ছিল আমার নাক কাটিয়ে। চাচা, আমি রুদ্রকে ভালোবাসি। আমি এই বিয়ে করব না। প্রভাতীর চোখ মুখ শক্ত করে বলল। প্রভাতীর কথা শুনে শরীফ সাহেবের মুখে হাসি ফুটে উঠল। তৌকির তার মায়ের কানে কানে কিছু একটা বলে রিয়ার সাথে রবি বেগমের রুমে এলো। কি হচ্ছে এখানে? তৌকিরকে দেখে রবি বেগম চমকে গেলেন। কি বলবে সে? সে কিছু বলতে যাবে, তখনই প্রভাতী বলে উঠল, আমি আপনাকে বিয়ে করব না। আমি রুদ্রকে ভালোবাসি, আর আমি রুদ্রকেই বিয়ে করব। ও আমাকে ভালো না বাসলেও আমি ওকেই বিয়ে করব। আপনি প্লিজ চলে যান। প্রভাতীর এমন কথা শুনে তৌকির কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর রিয়ার দিকে তাকালো। তৌকির রিয়া দুজনে হেসে উঠল। তাদের হাসি দেখে সবাই অবাক। এই তো বাচ্চা মেয়ের মুখে কথা ফুটেছে। জানো, তোমার এই কথাটা শোনার জন্য আমি আজ এই 50 কেজি শেরওয়ানি পরে এসেছি। উফ, কি গরম। তৌকিরের কথা শুনে রিয়া বাদে সবাই উপস্থিত সবার চোখ কপালে উঠে গেল। এসব কি বলছো বাবা তুমি? রবি বেগম বললেন, আমি যা করছি তা ঠিকই করছি, বরং আপনি ফুল করছেন। থ্যাঙ্কস টু রিয়াক্ট। ওহ, আমি যদি না জানাতাম তাহলে জীবনের অনেক বড় একটা ফুল করতাম। রবি বেগম রিয়ার দিকে রাগে লোক দিলেন। আমার দিকে তাকিয়ে লাভ নেই। আমি আমার ভাইকে কষ্ট পেতে দেখতে পারবো না। তাই আমি তোমার ফোন থেকে তৌকির ভাইয়ের নাম্বার জোগাড় করে 3 দিন আগে সবটা বলে দেই। আমাদের প্ল্যান ছিল যেভাবেই হোক রুদ্র ভাই আর প্রভাতীর বিয়ে দেওয়া। তুই আমার সাথে এমন কেন করতে পারলি? আমি না হয় তোমার পর, কিন্তু তোমার ছেলে তো তোমার আপন। তোমার কি একটুও মায়া লাগেনি? এতক্ষণে আয়েশা বেগম চলে এসেছেন। বুবু, তুই সারা জীবন তোর শাশুড়িকে দোষ দিয়ে এসেছিস। তোর মনে হচ্ছে না তুইও ওই একই কাজ করছিস? তোর আর তার মধ্যে আমি কোনো তফাৎ দেখতে পাচ্ছি না। তুইও তার মতোই নিজের স্বার্থ দেখছিস। নিজের ছেলেকে সম্পর্কের মার প্যাচে ফেলিয়ে তুইও তো ওই একই কাজ করছিস, যা অনেক বছর আগে তোর সাথে ঘটেছিল। তুই ওই অন্যায়ের পুনরাবৃত্তি করছিস। সবার কথা শুনে রুবি বেগম স্তব্ধ হয়ে গেল। সে এত বড় পাপ করছিল? রুবি, আমি জানি আমি অনেক অন্যায় করেছি। আমার ফ্যামিলি তোমার সাথে অনেক অন্যায় করেছে। তাই বলে তুমি তোমার সাথে অন্যায়ের শাস্তি এই ছেলে মেয়ে দুটোকে দিবে? এমনটা করো না। এই বোঝা বয়ে বেড়ানো বড় কষ্টকর। খালামুনি, প্লিজ রুদ্র ভাইয়া আর প্রভাতীকে আলাদা করো না। আমি চাই না আর নতুন কোনো রুবি বেগম জন্মাক। তুমি তোমার ছেলেকে আলতাফ সাহেব হতে বাধ্য করো না। রুবি বেগম এরাজ মনে হচ্ছে সে সত্যি বড় অন্যায় করে ফেলেছেন। তার বড্ড অপরাধ বোধ হচ্ছে।
এতদিনে তার চোখ খুলেছে। সে তার সাথে ঘটে যাওয়া ঘটনাটি পুনরাবৃত্তি করছিল। না, এটা কখনোই হবে না। তার ছেলেকে সে এত বড় কষ্ট দিবে না। সে আরো একটা আলতাপ জন্মাতে দিবে না। প্রভাতীর কানে কিছুই যাচ্ছে না। সে চিন্তা করছে এখন এখান থেকে ছুটে তার রৌদ্রের কাছে যেতে পারবে। রুহি বেগম হু হু করে কান্না করে দিলেন। তোমরা সবাই আমাকে মাফ করে দাও, আমি আমার ভুল বুঝতে পেরেছি। শরীফ সাহেব তার স্ত্রীকে জড়িয়ে ধরলেন। আমাকেও মাফ করে দাও। আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে, রুদ্রর কাছে যেতে হবে। রুদ্র তো তখন রিয়া তৌকিরের হাত চেপে ধরলো, কেননা রিয়া চাই রুদ্র নিজের মুখে তার ভালোবাসার কথা প্রভাতীকে বলুক। প্রভাতী, চলো, আমাদের এখনই বের হতে হবে। প্রভাতী তার চাচির দিকে তাকালেন। তার চাচি তার কপালে একটা চুমু দিলেন। যা মা, তোর ভালোবাসাকে জয় করে আন, আমাকে মাফ করে দিস। এতদিন আমি তোর সাথে অন্যায় করেছি অনেক। আমি তোমার ছেলের বউ হব, এটা ভেবেই আমি সব ভুলে গিয়েছি। বলে হু হু করে হেসে দিল। প্রভাতীর কথা শুনে সবাই হেসে দিল। মেয়েটা এখনো বাচ্চা রয়ে গেল। তৌকির রিয়া প্রভাতীকে নিয়ে পেছনে দরজা দিয়ে বেরিয়ে গেল। রুদ্র কোথায় যেতে পারো? আমি ওকে নদীর পাড়ের রাস্তা ধরে যেতে দেখেছি। তৌকির গাড়ি নিয়ে সেই রাস্তা ধরে আগালো। হঠাৎ প্রভাতী চিৎকার দিয়ে উঠল, ওই তো রুদ্র। প্রভাতীর এমন চিৎকার শুনে রিয়া আর তৌকির ভয় পেয়ে গেল। হঠাৎ ব্রেক করায় প্রভাতীর মাথায় ব্যথা পেল। এটা নিয়ে তার কোনো মাথা ব্যথাই নাই। সে গাড়ি থেকে নেমে এক দৌড় দিল। কিছু দূর গিয়ে আবার ফিরে এলো। তৌকির আর রিয়াকে ধন্যবাদ দিয়ে আবার বাচ্চাদের মতো দৌড় দিল রুদ্রের কাছে। রিয়া তৌকির প্রভাতীর যাওয়ার দিকে তাকিয়ে আছে। তাদের মনে অদ্ভুত আনন্দ লাগছে। তোমার খারাপ লাগছে না? তুমি প্রভাতীকে পেলে না? প্রভাতীকে আমার ভালো লেগেছিল। আমি তো একবারও বলিনি যে আমি ওকে ভালোবাসি। ভেবেছিলাম বিয়ের পর বউকে ভালোবাসবো। প্রভাতী না হলেও আমার পাশে যে বসে আছে সেও হতে পারে। রিয়া তখন হা করে চেয়ে আছে। তৌকির গাড়িতে একটা গান ছাড়লো। এই পথ যদি শেষ না হয় তাহলে কেমন হতো বলো তো? তৌকির গাড়ি স্টার্ট করলো। হয়তো ভাই এখান থেকে একে নতুন ভালোবাসার অধ্যায় আরম্ভ হবে। নদীর চারপাশে খুব সুন্দর কাশফুল ফুটেছে। রুদ্র নদীর জলে পা ডুবিয়ে পাড়ে বাঁধা এক পরিত্যক্ত নৌকাতে বসে রয়েছে। নদীর মৃদু ঢেউয়ের সাথে প্রভাতীর কষ্টের দিনগুলোর কথা রুদ্রর মনে বারবার ঢেউ খাচ্ছে। কিন্তু রুদ্রকে না পেলে প্রভাতীর কষ্টের যে কোনো সীমারেখা থাকবে না। এমন অবলা মেয়েটার জীবন কি চিরকাল কষ্টেই কাটাবে? আচ্ছা, যাদের জীবনের শুরুটা কষ্টের হয় তাদের পুরো জীবনটা কি কষ্টে কাটে, নাকি কিছু অপদার্থ পুরুষের জন্য এই অবলা নারীদের জীবনে কষ্টের ঝড় নেমে আসে? রুদ্র নিজেই নিজেকে প্রশ্ন করলো। ওইদিকে গ্রামে গুঞ্জন শুরু হয়ে গেল প্রভাতী আর রুদ্রকে নিয়ে। কথা যেন বাতাসে বাতাসে ছড়িয়ে যায়। এইসব গুঞ্জন রুহি বেগম এবং বাকিদের কিছু যায় আসে না। তারা খুব খুশি। তারা এখন রুদ্র আর প্রভাতী আসার প্রতীক্ষায় আছে। ওদিকে প্রভাতী দৌড়ে রুদ্রের কিছুটা কাছাকাছি এসে পড়ল। হঠাৎ লাল শাড়ির কড়া আলোটা রুদ্রর চোখে পড়ে গেল। রুদ্র মনটা আটকে উঠল। এই যে প্রভাতী, প্রিয় মানুষকে দূর থেকে দেখলেই চেনা যায়। রুদ্র ক্ষীণ গতিতে কিছুটা এগিয়ে গেল, কিন্তু প্রভাতী দুর্বার গতিতে রুদ্রের গিয়ে এগিয়ে আসলো। প্রায় 10 হাত ব্যবধান রেখে দুজনেই থমকে দাঁড়িয়ে গেল। রুদ্র প্রভাতের প্রতি অনড় দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রভাতীর মমতাময়ী মুখখানা বেশ মলিন হয়ে গেছে। ফুলদানিতে রাখা বাসি ফুল যেমন মলিন হয়ে থাকে সেই রূপ। প্রভাতী কিছু বলতে পারছে না, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। প্রভাতের সেই কান্না দেখে রুদ্র ভেতরের চাপা কান্নাটা সহস্র গুণ বেড়ে গেল। রুদ্র ভাবছে, যে মেয়েটা সবকিছু ছেড়ে তার কাছে ফিরে এসেছে, সেই মেয়েটাকে যদি আজ সে ফিরিয়ে দেয় তাহলে তার মায়ের সাথে করা আলতাফ সাহেবের মতো বেঈমানদের সাথে তার নামটাও পৃথিবী তার বুকে লিখে নেবে। আজ সে যদি তার মায়ের কথা রাখতে চায় তাহলে তার মায়ের সাথে যেই অবিচার হয়েছিল তার পুনরাবৃত্তি হবে। সেই অবিচারের পুনরাবৃত্তি ঘটতে দিবে না, কেননা সে প্রভাতীকে মনে প্রাণে ভালোবাসে। আজ সে সম্পর্কের মার পেছে পড়ে তার ভালোবাসার মানুষটাকে সে হারাতে পারবে না। ওদিকে প্রভাতীর চোখ দিয়ে অশ্রুর ফোঁটা টপ টপ করে মাটিতে পড়তে লাগলো। ওর চোখটা লাল হয়ে গেছে। বুকের রক্ত দিয়ে কেউ যখন কারো নাম অন্তরে লিখে ফেলে সেই রক্ত চোখ দিয়ে বের হয়। প্রভাতীর বুক ফাটা কান্না দেখে রুদ্র বুকটা কেটে যাচ্ছে। আজ তার মনে হচ্ছে জগতের সমস্ত বন্ধন ছিন্ন করে তার মায়াপরীকে সঙ্গে নিয়ে দু চোখ যেদিকে যায় সেরূপ কোনো দূর দেশে যেতে। সমস্ত বাধাকে দৌড়ে মুচড়ে খোলা আকাশে উড়িয়ে দিয়ে এক দৌড়ে দুজনকে জড়িয়ে ধরলেন। সেই জড়িয়ে ধরায় কত আনন্দ তা শুধু ওই মানবই জানে। প্রিয় মানুষকে ফিরে পাওয়ার আনন্দ সমগ্র সৃষ্টির আনন্দকে ছাপিয়ে যায়। আজ ওদের দুজনের বুকের অশ্রু চোখের অশ্রুতে মিলিত হয়ে অজস্র অশ্রু বর্ষণ শুরু হয়েছে। কিছু অশ্রুর প্রতিটি ফোঁটায় আনন্দের ঝর্ণাধারা বয়ে মিশে যায় বিস্তৃত সমুদ্রের জলধারায়। হঠাৎ নদী ধরে মৃদুময় বাতাস ওদের শরীরে এসে লাগলো। সেই বাতাসে ওদের মন প্রাণ জুড়িয়ে গেল। রুদ্র প্রভাতের দিকে মুখ তুলে বলল, কাঁদতেছো কেন?
আমার মায়াপরি। আমি বুঝতে পেরেছি, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে ফিরিয়ে দিলে আমি তোমার ঘাড়ে উঠে বসে থাকবো। প্রভাতির এমন কথায় রুদ্র হেসে ফেলল। আমি আমার মায়াপরীকে খুব খুব ভালোবাসি। আমার মায়াপরীকে আমি কোথাও যেতে দেব না। প্রভাতী আরো গম্ভীরভাবে জড়িয়ে ধরল রুদ্রকে। তুমি আমাকে কত কষ্ট দিয়েছো জানো? ওই দিন আমাকে অমন ফিরিয়ে দিলে কেন? আজ যদি আমার বিয়েটা হয়ে যেত তৌকিরের সাথে। এটা শুনে রুদ্র প্রভাতীকে নিজের সমস্ত শক্তি দিয়ে জড়িয়ে ধরল। এই পিচ্ছি, তুমি আসলে কিভাবে? প্রভাতী এক এক করে সব বলল। রুদ্রের মা তাদেরকে মেনে নিয়েছেন, এটা ভেবেই রুদ্রের বুকের পাথরটা নেমে গেল। আজ তার নিজেকে দুনিয়ার সব থেকে সুখী মানুষ মনে হচ্ছে। আচ্ছা, তারা যেন কি বলছিল আমার বাবাকে নিয়ে? বুঝলাম না। তোমার কিছু বুঝতে হবে না, তুমি শুধু এটা বুঝো, আমি তোমাকে ভালোবাসি। আর শোনো, আমি কিন্তু আমাদের বাচ্চার নামও ঠিক করে ফেলেছি। রুদ্র এরূপ কথা শুনে প্রভাতী হেসে দিল। ওর হাসি দেখে রুদ্রের মুখে হাসি ফুটলো। সবশেষে, যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এখনো যদি আমাদের চ্যানেলটি এবং ফেসবুক পেজটি লাইক কিংবা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।